আচ্ছা, লাইভ কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে সবাই জানালে ভালো হতো। তে আমরা আস্তে আস্তে শুরু করব। আচ্ছা, সবাইকে স্বাগতম আজকের আমাদের প্রথম লাইভ ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মানে খুব সংকটের একটা দিনকাল চলছে এই সময়তে, কোভিড নিয়ে। তো কিন্তু আশা করছি আমরা এই টাইমটাকে আস্তে আস্তে একটু কাজে লাগাতে পারছি, এবং এই কাজে লাগানোর উদ্দেশ্যে আজকের এই লাইভ ক্লাসটার আয়োজন করা। তো আচ্ছা, সবাইকে স্বাগতম। সবাই যদি দেখতে পাও, তো আজকে আমাদের ক্লাসের মেন যে আইডিয়াটা সেটা হচ্ছে এইচআর ডায়াগ্রাম। একটু দ্বারা আমি একটু কিন্তু আশা করছি আমরা এই টাইমটাকে আস্তে আস্তে একটু কাজে লাগাতে পারছি, এবং এই কাজে লাগানোর উদ্দেশ্যে আজকের লাইভ ক্লাসটা আয়োজন করা। তো আচ্ছা, তো পাশে আমার ল্যাপটপে আমি দেখছি আর কি। তো আমরা শুরু করি, হ্যাঁ। তো আমরা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে এইচআর ডায়াগ্রাম। তো এইচআর ডায়াগ্রাম জিনিসটা কি, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা জানা শুরু করব। তো অনেকের হয়তো অ্যাস্ট্রোনমি নিয়ে অনেকের আগে থেকে পড়াশোনা আছে, অনেকের পড়াশোনা নেই। তো আমরা চেষ্টা করব যাতে অ্যাস্ট্রোনমির এই ইম্পর্টেন্ট একটা টপিকটা, এইচআর ডায়াগ্রাম, কেউ একবারে না জানলেও যেন সে শুরু থেকে বুঝতে পারে জিনিসটা কি। তো আমরা শুরু থেকে বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ। তো এইচআর ডায়াগ্রাম, তো প্রথমেই বলি, একটা ডায়াগ্রাম মানুষ কেন তৈরি করে বা বিজ্ঞানীরা কেন তৈরি করে? একটা জিনিসকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। বা সাপোজ তোমার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে তোমার শুরু রাস্তা এখান থেকে, তো সরাসরি কোনো পথ নাই, কোনো সরাসরি পথ নাই। তো এইচআর ডায়াগ্রাম এমন একটা টুল, এইখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে যাতে এখানে সহজে যাওয়া যায়। তো এই ব্রিজটা কি, তো তারারা মানে বিজ্ঞানীরা তারা সম্পর্কে অনেক তথ্য পায়। তথ্যটা কিভাবে পায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে, হ্যাঁ। এই তথ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে এই টুলের মাধ্যমে একটা নির্দিষ্ট তথ্য পেতে আমাদের হেল্প করে হচ্ছে এইচআর ডায়াগ্রাম। আরো কোনো কোশ্চিন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবো, আমি কমেন্ট মাঝে মাঝে চেক করছি, সমস্যা নেই। একটু ল্যাগ হচ্ছে আমার ল্যাপটপ হচ্ছে। তো
আচ্ছা, এইচআর ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের জানার জন্য কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে, এর তো আমরা তারাগুলো থেকে তথ্য পাবো, সে তথ্যগুলো কিভাবে আসে আমাদের কাছে। সাপোজ একটা তারা আছে, তারা থেকে কিরকম তথ্য আসে? অবশ্যই তারা থেকে তথ্য আসে, একটাই তথ্য আসে, সেটা হচ্ছে তারা থেকে আলো আসে আমাদের কাছে। মনে করো এটা একটা রিসিভার, এখান থেকে তারা থেকে আলো আসে। তারা থেকে সে আলোগুলো কিভাবে আসে, সেই আলোগুলোকে আমরা পর্যবেক্ষণ করে মোটামুটি তারা থেকে তথ্য বের করতে পারি। তো তারা থেকে আলো যে পাই, সেই তার আলোকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। তো তারার আলোকে আমরা হচ্ছে সাধারণত যেটাতে সংজ্ঞায়িত করি সেটা হচ্ছে ফ্লাক্স অ্যান্ড ম্যাগনিটিউড। ফ্লাক্স অ্যান্ড ম্যাগনিটিউড। তো ফ্লাক্স জিনিসটা কি, ম্যাগনিটিউড জিনিসটা কি, সেটা অনেকের হয়তো জানা আছে। তো আমি তাও ক্লিয়ার করি যে ফ্লাক্স আর ম্যাগনিটিউড জিনিসটা কি। এই যে তারা, এখানে আছো তুমি, একটা ডিস্টেন্স আছে, আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা ডি, আর তারার ব্যাসার্ধ কত, আর। হ্যাঁ, তো এই তারা একটা নির্দিষ্ট পরিমাণ আলো দেয়। সেই নির্দিষ্ট পরিমাণ আলোটা কত, প্রতি সেকেন্ডে যেরকম একটা বাল্ব হচ্ছে যে পরিমাণ আলো দেয়, সাপোজ বাল্ব হচ্ছে 100 ওয়াট আলো দেয়, তাহলে একটা তারা প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলো দেয়, সেই পরিমাণ আলোটাকে আমরা স্টিফেন বোলজাম্যানের ল থেকে জানি। সেটা হচ্ছে এল, যেটা হচ্ছে এ সিগমা টি ইফেক্টিভ টু দি পাওয়ার 4। এখন তারা তো গোল, এটা এরিয়া, এটাকে এরিয়া বোঝায়, তাহলে আমরা কি লিখতে পারি, 4 পাই আর স্কয়ার সিগমা টি ইফেক্টিভ টু দি পাওয়ার 4। এখানে আমি টি ইফেক্টিভ লিখছি কেন, এটাকে বলা হয় তারার কার্যকরী তাপমাত্রা। তারার এটা আসল তাপমাত্রা নয়, আমরা আসলে তো থার্মোমিটার দিয়ে ভেবে আসতে পারি না কি যে ওই জায়গাতে তারার মানে হচ্ছে আসল তাপমাত্রা কত। তখন আমরা কি করি, আমরা চেষ্টা করি হচ্ছে পৃথিবী থেকে নির্দিষ্ট ডিস্টেন্সে হচ্ছে দেখে হচ্ছে মেপে বের করা যে এই তারার তাপমাত্রাটা কত। তো আমরা হচ্ছে এই সূত্রের জন্য এই তাপমাত্রার নামটা দিয়েছি ইফেক্টিভ টেম্পারেচার। ওকে, তো এল হচ্ছে, এল বা যেটাকে আমরা বলি লুমিনোসিটি, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে তারা আমাদেরকে কি পরিমাণ আলো দিচ্ছে। ক্লিয়ার? এখন তারা তো আলো দিচ্ছে প্রতি সেকেন্ডে, এখান থেকে ছড়াচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো ডি দূরত্বে আমাদের কাছে কি আলো সেই পরিমাণে আসবে না। সে আলোটাকে কিভাবে আসবে, সেটা হচ্ছে যে পরিমাণই আলো আসুক, সাপোজ ই, সেটা হচ্ছে ইনভার্স স্কয়ার ল অনুযায়ী ছড়িয়ে যাবে, মানে সব দিকে ছড়িয়ে যাবে। এবং এখানে আমরা ই কে লিখতে পারি হচ্ছে এফ, যেটাকে বলে ফ্লাক্স। এখন চিন্তা করো, তারার আলো তো চারদিকে ছড়িয়ে যাবে, তারার আলো যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে অবশ্যই এই তারার আলোটাও হচ্ছে একটা স্ফেরিক্যাল কাল্পনিক একটা স্ফেয়ারের মধ্যে যদি ছড়িয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি কি, আমাদের যে লুমিনোসিটি সেটা হচ্ছে 4 পাই ডি স্কয়ার। এটাকে বলা হয় স্কেলার ফ্লাক্স, লুমিনোসিটি বাই 4 পাই ডি স্কয়ার। এখন আমরা জানলাম ফ্লাক্স কাকে বলে। আমরা আস্তে আস্তে এই চার ডায়াগ্রামে গঠন করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো। এই জন্য আমাদের 2 ঘন্টা সময় আছে, সমস্যা নেই। তো আমরা আগাতে থাকি। আমরা জানলাম ফ্লাক্স কি। হ্যাঁ, ফ্লাক্স হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে একটা নির্দিষ্ট ডি দূরত্বে প্রতি একক ক্ষেত্রফলে এই তারা থেকে কি পরিমাণ আলো আমরা রিসিভ করছি, তীব্রতা কত, যেটা বাংলাতে বলে। কিন্তু আমরা বাংলা ওয়ার্ড ইউজ করবো না, আমরা চেষ্টা করবো যাতে হচ্ছে ইংলিশ ওয়ার্ড দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করার, কারণ বাংলাতে অনেক অভিধানে অনেক কিছু ওয়ার্ডই নাই। ওকে, আচ্ছা, আমরা এখন জানলাম ফ্লাক্স কি, লুমিনোসিটি কি। এখন আমরা জানার চেষ্টা করব কি যে হচ্ছে ম্যাগনিটিউড কি, বা তারার উজ্জ্বলতার মান কি। তো পক্সন, আচ্ছা, পক্সনের ল বলার আগে একটা জিনিস বলা উচিত কি যে হচ্ছে হিপোক্রাটাস বা গ্রিক জ্যোতির্বিদরা খেয়াল করলেন কি যে হচ্ছে তাদের আমলে যে সন্ধ্যার সময় প্রথম যে তারাটা উঠতো, প্রথম যে তারা, যেরকম তোমরা হয়তো দেখতে পারো কি যে হচ্ছে
বৃহস্পতি, তারপরে হচ্ছে শুক্র গ্রহ একবারে সন্ধ্যার সময় উঠে, উজ্জ্বল ভাবে উঠে। তো প্রথম যে তারাটা তারা দেখতে পাতো আকাশে, সেই তারাটাকে তারা নাম দিল হচ্ছে, এটা হরিজন, সেই তারাটাকে নাম দিল প্রথম মাত্রার তারা। এরকম করে রাতে যখন অনেক গভীর হয়ে যায়, তখন একবারে রাতের অনেক গভীরে যখন একটা খুবই তারা, ক্ষীণ তারা, যেটাকে খালি চোখে ভালো মতো দেখাই যায় না, এটাকে নিয়ে তারা কল্পনা করেন কি এটা 6 মাত্রার তারা। এই 1 মাত্রার তারা 6 মাত্রার তারার মধ্যে উজ্জ্বলতা, ফ্লাক্সের, আমরা শিখেছি ফ্লাক্স, এই ফ্লাক্সের পরিবর্তনটা কত? 100 গুণ, 100 গুণ। তো এই সূত্র থেকে হচ্ছে, মানে এটা থেকে পক্সন এবং পরে জ্যোতির্বিদরা যে সূত্রটা আসে, সেটা হচ্ছে আমরা খুব ফেমাস একটা ল, যেরকম আমরা পক্সনের সূত্র, সেটা হচ্ছে m1 মাইনাস m2 মাইনাস 2.5 লগ f1 বাই f2। এটা একটা তারার উজ্জ্বলতার মান, এটা আরেকটা তারার উজ্জ্বলতার মান। এখানে মাইনাস আছে, খেয়াল করো মাইনাস আছে, 2.5 লগ f1 বাই f2। এখন আমরা জেনেছি ফ্লাক্স হচ্ছে f1 আর f2, m1 আর m2 কে বলা হয় তারার উজ্জ্বলতার মান। ওই যে বলেছিলাম কি যে প্রথম মাত্রার তারা, এটা যদি হয় তোমার ষষ্ঠ মাত্রার তারা, এটা হয় প্রথম মাত্রার তারা, তাহলে তাদের মধ্যে উজ্জ্বলতার পার্থক্য কত হবে? তুমি ক্যালকুলেট করে এখনই বের করতে পারবা যে এটা হচ্ছে 2.5 f1 বাই f2, 5 2.5 f1 বাই f2। এখন যদি ক্যালকুলেট করে বের করো, f1 আর f2 এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে। তো এইভাবে দেখো, আমরা তারা থেকে কিছু জানতাম না, তারার উজ্জ্বলতা আমরা একটা মোটামুটি স্কেল নিয়ে এসেছি, এবং ফ্লাক্সের মানটা আমরা হচ্ছে কি কি দিয়ে মাপতে পারো, আমাদের ডিটেক্টর দিয়ে মাপতে পারি, সিসিটি ক্যামেরা আছে, আরো অনেক ফটো ইলেকট্রিক প্লেট আছে। তো বর্তমানে সিসিটি ক্যামেরা দিয়ে তারার উজ্জ্বলতার এই ফ্লাক্সটা মাপা হয়। তো ফ্লাক্সটা মাপা খুব একটা সমস্যা না, আমরা ম্যাগনিটিউড আমরা হচ্ছে একটা স্কেল নিজেদের জন্য তৈরি করে নিয়েছি। এইভাবে কি হচ্ছে, আমরা একটা তারার উজ্জ্বল, একটা তারা থেকে আরেকটা তারা কি পরিমাণ উজ্জ্বল, সেই জিনিসটা বের করে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, ওকে, আমার বোর্ডটা একটু পরিষ্কার করা লাগবে। আচ্ছা, এ পর্যন্ত আমরা তাহলে কি কি শিখলাম? আমরা শিখলাম লুমিনিসিটি কাকে বলে, ফ্লাক্স কাকে বলে, ম্যাগনিটিউড কাকে বলে। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের এই চার ডায়াগ্রাম গঠন করার জন্য। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছে? আমি তাহলে একটু কমেন্ট চেক করব। কারো এ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করতে পারো, আমি কমেন্ট চেক করছি এই মুহূর্তে। কোনো কোশ্চেন থাকলে আমরা হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে নেব।
আচ্ছা, তো একজন বলেছে, তো আচ্ছা একজন বলেছে কি যে হচ্ছে ম্যাগনিটিউড, ফ্লাক্স আর লুমিনোসিটির পার্থক্যটা হচ্ছে আরেকবার জানালে ভালো হতো। তো আমি সামারি করি। তো সামারি করলে এটা হচ্ছে কি যে সাপোজ এটা একটা তারা, একটা নির্দিষ্ট পরিমাণ তারা, এই তারাটা প্রতি সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণ আলো হচ্ছে বিকিরণ করে। এই বিকিরণের পরিমাণটাকে বলি হচ্ছে আমরা লুমিনোসিটি। সেই লুমিনোসিটির সূত্রটা কি আরেকবার জেনে নাও, 4 পাই আর স্কয়ার। এই আরটা হচ্ছে তারার ব্যাসার্ধ, আর স্কয়ার সিগমা টি ইফেক্টিভ টু দি পাওয়ার 4। ওকে, এবার তারা, তো এখানে তারা ঠিক পৃষ্ঠে এখানে হচ্ছে যে উজ্জ্বলতাটা বা তারার আলো যে পরিমাণ দিচ্ছে সেটা হচ্ছে এত, কিন্তু তারা যদি ডি ডিস্টেন্সে থাকে, এর থেকে তার আলোটা দেখা হয়, তাহলে আমরা যে আলোটা আমরা দেখতে পাবো বা আমরা পারসিভ করব সেটা হচ্ছে ফ্লাক্স। সেটা কত, F ইজিক্যাল টু L বাই 4 পাই ডি স্কয়ার। তো আমরা ভেঙে লিখতে পারি 4 পাই আর স্কয়ার সিগমা টি ইফেক্টিভ টু দি পাওয়ার 4, আবারও 4 পাই ডি স্কয়ার। এটা তারার ব্যাসার্ধ, এটা তারা, আমরা তারা থেকে আমাদের দূরত্ব। 4 পাই কেটে যায়, সরাসরি লিখতে পারি আমরা কত, আর বাই টি হোল স্কয়ার সিগমা টি ইফেক্টিভ টু দি পাওয়ার 4। এটা ফ্লাক্সের একটা ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি যে ঠিক তারার এখানে আছে, ঠিক তারার পৃষ্ঠে যে প্রতি সেকেন্ডে যে তাপমাত্রাটা নির্দিষ্ট তাপমাত্রায় যে বিকিরণটা করে সেটা হচ্ছে লুমিনোসিটি। একটা নির্দিষ্ট দূরত্বে আমরা তারা থেকে যে আলোটা পাই সেটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সের সূত্রটাকে এভাবে সিম্পলিফাই করা যায়। এবার ম্যাগনিটিউড, পক্সনের সূত্র অনুযায়ী দুটা তারা যদি থাকে, সাপোজ এটা একটা তারা, এটা একটা তারা, এই তারার মাত্রা হচ্ছে ধরলাম 6, এই তারার মাত্রা যদি ধরি 1, এই দুটো তারার মধ্যে উজ্জ্বলতা, ফ্লাক্সের পার্থক্য আর ম্যাগনিটিউডের সম্পর্ক, যেটা ফ্লাক্স আর ম্যাগনিটিউডের মধ্যে সম্পর্ক লেখা যায় m1 মাইনাস m2 2.5 log f1 বাই f2। এটা হচ্ছে ম্যাগনিটিউড আর ফ্লাক্সের মধ্যে সম্পর্ক। খেয়াল করার বিষয় হচ্ছে এই সম্পর্ক লগারিদমিক, প্রথম খেয়াল করার বিষয়। আর এই সম্পর্কের মাঝখানে মাইনাস আছে। তো কেন মাইনাস আছে, তো এই জিনিসটা যদি এক্সপ্লেন করতে যাই একটু চিন্তা করা লাগবে কি যে যখন প্রাচীন জ্যোতির্বিদরা তারা নিয়ে চিন্তা ভাবনা করে, তখন তারা দেখে কি সবচেয়ে উজ্জ্বল তারা কোনটা, বড় তারা, সেটার মাত্রা কত হবে 1। সবচেয়ে কম উজ্জ্বল, যেটা আমরা দেখতেই পাই না, সেটার মাত্রা হবে 6। এখন তারা ছিলেন উত্তর গোলার্ধে, ধরলাম এটা পৃথিবী, তারা ছিলেন উত্তর গোলার্ধে, নর্থে। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে এখানে, সে যদি উত্তর গোলার্ধে থাকে, এখান থেকে তারা দেখে, অবশ্যই কি তারা দক্ষিণ গোলার্ধের কোনো তারা দেখতে হবে? দেখতে পাবে না, অবশ্যই দেখতে পাবে না। তো তারা যখন, মানে আমরা যখন আরো জ্যোতির্বিজ্ঞানে হচ্ছে অগ্রগতি হইলো আমাদের, বা জ্যোতির্বিজ্ঞানে যখন আমরা অ্যাডভান্স হলাম, তখন বিজ্ঞানীরা দেখতে পেলো, বা তখনকার বিজ্ঞানীরা দেখতে পেলো কি যে একমাত্র তারার চেয়েও উজ্জ্বল তারা আছে। তখন তারা কি করবে, কিভাবে এই স্কেলে, আমরা তো স্কেল তৈরি করেছি কত, 1 2 3 4 5 6, আমরা এই পর্যন্ত স্কেল জানি। তখন দেখা গেল কি যে একমাত্র এই বড় তারাটা চেয়েও আরেকটা বড় তারা আছে, বা বড় তারা মানে উজ্জ্বলতা অনুযায়ী আকাশে দেখতে বড় মনে হয়। তখন তারা কি করলো, এখন তো আমরা আর উল্টা করে স্কেল তৈরি করেছি, এখন আমরা কি করতে পারি, আমরা মাইনাসের দিকে যেতে পারি।
তখন তারা কি করলো, এই তারাটা ধরে নাও আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা কত, সিরিয়াস, সিরিয়াসের উজ্জ্বলতার মান কি দিল -1.46। এরকম উজ্জ্বল, যত উজ্জ্বল বস্তু হয় সেটা মাইনাসের দিকে যাওয়া শুরু করে। তো তোমাদের কোশ্চেন আসতে পারে তাহলে আমাদের সূর্যের ম্যাগনিটিউড কত, যেটা আমরা বলি সূর্যের উজ্জ্বলতার মান কত। সূর্যের উজ্জ্বলতার মান হচ্ছে -26 পয়েন্ট সামথিং হবে। এখন আমার এই সামথিং পয়েন্ট সামথিংটা আমার মনে নেই, কিন্তু -26, তার মানে বুঝতে পারছো সেটা কি পরিমাণ উজ্জ্বল। তো কি পরিমাণ উজ্জ্বল তোমরা হচ্ছে যদি আরো ভালো মতো বুঝতে চাও তাহলে তোমরা কি করতে পারো, -26 -1 -2.5 log আচ্ছা এই সূত্রে আমি কি করলাম, এটা হচ্ছে সূর্যের ম্যাগনিটিউড, এটা হচ্ছে সেই তারার ম্যাগনিটিউড যে তারার ম্যাগনিটিউডের মান 1, 2.5। সূর্যের ফ্লাক্স, সূর্যের কোনো কিছু বস্তুর নিচে একটা এরকম একটা চিহ্ন দেওয়া হয়, এটাকে সোল চিহ্ন বলে, বাই F1। এখন তোমরা যদি ক্যালকুলেট করে এই মানটা ক্যালকুলেট করে তোমরা যদি দেখো F1 আর এটার মধ্যে একটা সম্পর্ক করো তাহলে দেখবা কি যে একটা তুলনায় আরেকটা কত উজ্জ্বল। তাহলে দেখা যাবে কি যে এটা অনেক, এটা মান সামনে x কয়েকটা বসবে, তারপরে হচ্ছে মানে সূর্যের যে ফ্লাক্স পরিমাণ, যে মানে সূর্য যেহেতু কাছে এবং সূর্যের উজ্জ্বলতা অনেক বেশি, সূর্যের ফ্লাক্সের পরিমাণ একটা একমাত্রার ফ্লাক্সের পরিমাণ হচ্ছে অনেক অনেক বেশি। তোমরা এখনই ক্যালকুলেট করে এটা বের করে দেখতে পারো। আচ্ছা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা তাহলে সামারি করলাম কি, লুমিনিসিটি সম্বন্ধে আমরা জেনেছি, ফ্লাক্স সম্বন্ধে আমরা জেনেছি এবং ম্যাগনিটিউড সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে এই তিনটা কিভাবে কাজ করে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ছিল কিন্তু HI ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলা। তো আমরা এখন HI ডায়াগ্রাম নিয়ে আরেকটু যাই। তো প্রথমেই আমাদের কথা বলার উদ্দেশ্য ছিল কি, তারা থেকে আমরা কি ধরনের তথ্য পাই। তো আমরা তিন ধরনের তথ্য পাচ্ছি, দেখো লুমিনিসিটি পাচ্ছি, ফ্লাক্স পাচ্ছি, ম্যাগনিটিউড পাচ্ছি। তো এই জিনিসগুলো থেকে এই তিনটা জিনিস আমরা আসলে পর্যবেক্ষণ করে বের করতে পারছি, পর্যবেক্ষণ করে। কিন্তু তুমি খেয়াল করো, আমরা কি এখন বলে দিতে পারছি তারার হচ্ছে ভর কত, এই তিনটা সূত্রের মধ্যে, এই তিনটা সূত্রের তোমরা ইকুয়েশন দেখলা। এখন আমরা কি জানি এই তারার হচ্ছে ভর কত, মাস কত, ব্যাসার্ধ হয়তো, ব্যাসার্ধ কত, রেডিয়াস কত, তারপরে হচ্ছে মেটালিটিসিটি কত। তো যারা হচ্ছে অ্যাস্ট্রোনমি সম্বন্ধে জানো তারা জানবা কি যে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম বাদে অ্যাস্ট্রোনমিতে সবকিছুকে মেটাল ধরা হয়। তো মেটালিসিটি কত, আরো অনেক অনেক তথ্য হচ্ছে হচ্ছে আমরা এখন বের করতে পারবো কিভাবে, HI ডায়াগ্রামে এই তিনটা তথ্য দিয়ে। এখন খেয়াল করো কি যে আমরা যে ম্যাগনিটিউড বের করেছিলাম সেটা আমরা কি করছিলাম, সবচেয়ে ক্ষীণ তারা হচ্ছে 6 মাত্রার তারা। তো ম্যাগনিটিউড লেখার একটা কনভেনশন কি হচ্ছে, ম্যাগনিটিউডের মান, সাপোজ মান হচ্ছে 13, আর ওটা ম্যাগনিটিউড বোঝাতে এটার মাথার উপরে এম একটা চিহ্ন দিতে হয়। হ্যাঁ, তো 13 মাত্রার তারা অবশ্যই হচ্ছে অনেক ক্ষীণ তারা। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, যত এই মানটা বড় তত ফ্লাক্সের পরিমাণ কম, তারাটা কম উজ্জ্বল। এই মানের সামনে যদি মাইনাস দিয়ে দিই তাহলে তারাটা অনেক উজ্জ্বল। এই 13 হচ্ছে আমাদের পূর্ণিমার চাঁদের আপাত উজ্জ্বলতা। পূর্ণিমা চাঁদের আপাত উজ্জ্বলতা বা অ্যাপারেন্ট ম্যাগনিটিউডকে বলা হয় হচ্ছে 13 পয়েন্ট সামথিং।
এখন খেয়াল করো, আমরা যে এই পর্যন্ত যেটা নিয়ে আলোচনা করলাম ম্যাগনিটিউডের, সবকিছুই কিন্তু আমাদের চোখে দেখা, বা আমাদের চোখকে যদি একটা ডিটেক্টর হিসাবে কল্পনা করা হয়, তাহলে হচ্ছে সেই চোখে দেখা তুলনা অনুযায়ী এই ম্যাগনিটিউড স্কেলটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ভিজিবল, আমরা যা দেখতে পাই চোখে সেটাই ভিজিবল ম্যাগনিটিউড। এই ভিজিবল ম্যাগনিটিউডকে আমরা লিখি হচ্ছে এম ভি দিয়ে। ওকে, ভিজিবল ম্যাগনিটিউড সবকিছু আমরা চোখে দেখে আন্দাজ করে একটার সাথে একটা তুলনা করছি এবং তো এই জন্য এটাকে বলা হয় ভিজিবল ম্যাগনিটিউড। এখন তুমি আরেকটা কনসেপ্ট জানবা। এখন আমরা জানি তারাগুলোকে বলা হয় ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি মানে কি কালো বস্তু, মানে জিনিসটা পুরো কালো তা না অবশ্য। তো জ্যোতির্বিজ্ঞানে ব্ল্যাক বডি বলা হয় এমন ধরনের বস্তুকে যেগুলো হচ্ছে সকল তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করে। তো সকল তরঙ্গ দৈর্ঘ্যে কি কি আছে? সকল তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি কি আছে? গামা আছে, এক্স রে আছে, ভিজিবল আছে, তারপরে ইনফ্রারেড আছে, তারপরে কি আছে? রেডিও আছে। তো আমরা কি বলছি, একটা তারা সকল তরঙ্গ দৈর্ঘ্যে একই সাথে বিকিরণ করে, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে কি নির্দিষ্ট ইফেক্টিভ টেম্পারেচারের জন্য সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে সে সর্বোচ্চ পরিমাণ বিকিরণ করবে, কিন্তু সবগুলোতেই বিকিরণ করবে, একটা জায়গাতে সবচেয়ে বেশি বিকিরণ করবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা তাহলে যদি কার্ভ আঁকাই, এদিকে হচ্ছে ওয়েভলেংথ ল্যামডা, এদিকে যদি ফ্লাক্স দেই, তাহলে আমরা কি করতে পারি, ধরি কি যে সূর্য হচ্ছে মোটামুটি 550 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে বেশি বিকিরণ করে। তো আমরা এটা জানি কি যে ভিজিবল রেঞ্জের মধ্যে হচ্ছে 550 আছে, তাহলে মানে কি সূর্য যদি প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করে কিন্তু ভিজিবলের 550 সবচেয়ে বেশি বিকিরণ করে, তাহলে আমরা কি বলতে পারি কি যে তারাটার যে ফ্লাক্সের যে কার্ভটা হবে সেটা মোটামুটি এরকম। এটা পিক, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এখানে, কিন্তু দেখো প্রত্যেকটা জায়গাতেই সে বিকিরণ করেছে, কিন্তু একটা জায়গাতে নির্দিষ্ট। এই জিনিসটাকে ভিনের ল দিয়ে বলা হয়, এই জিনিসটাকে আমরা বলবো ল্যাম্বডা ম্যাক্স। এই জিনিসটাকে ভিনের সূত্র দিয়ে বলা হয় ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল, যেটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তো এটাকে বলা হয় ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল। ওকে, তো ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল কি বলে কি যে ল্যাম্বডা ম্যাক্স হবে বি বাই টেম্পারেচার, মানে তারা ইফেক্টিভ টেম্পারেচারের সাথে এই ল্যাম্বডা ম্যাক্স এর সম্পর্ক কি ইনভার্সলি প্রপোর্শনাল, বা আমরা এটাকে 1 করে দিয়ে লিখতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা বুঝলাম কি যে হচ্ছে তারা প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যই বিকিরণ করে, কিন্তু নির্দিষ্ট টেম্পারেচারের জন্য সে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে বেশি বিকিরণ করে। এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল। এটা হচ্ছে সরাসরি সূত্রটা হচ্ছে এটা, যেটা ল্যাম্বডা ম্যাক্স এর সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক দেখায়। তো আমাদের একটা একটা করে হচ্ছে এইচআর ডায়াগ্রাম তৈরি করার জন্য আমরা হচ্ছে টুল তৈরি করছি, যে সবকিছু আগে হচ্ছে একটা টুল তৈরি করে নিব, দিয়ে শেষ পর্যন্ত এইচআর ডায়াগ্রাম তৈরি পেয়েছি, ফ্লাক্স পেয়েছি, ম্যাগনিটিউড পেয়েছি। এখন যেটা পাইলাম সেটা কি ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে একটা তো ওয়েভলেংথের সাথে একটা সম্পর্ক আছে। এখন দেখো একটা একটা করে কিভাবে
কোনটাতে কোনটা যাওয়া যায়। আমরা এই চারটাকে কিভাবে সম্পর্ক করব দেখো, তারা, আমরা এখানে রিসিভার, তো আমরা কি করতে পারছি, রিসিভার থেকে ফ্লাক্স মাপতে পারছি, সেটা কি দিয়ে, আমাদের সিসিডি ক্যামেরা দিয়ে ফ্লাক্স মাপতে পারছি সরাসরি, সোলার প্যানেল গুলো টাইপের। হ্যাঁ, ফ্লাক্স গুলোকে কিসে কনভার্ট করা যায়, লুমিনিসিটিতে কনভার্ট করা যায়। লুমিনিসিটির সূত্র থেকে কি পাওয়া যায়, এক তো তার রেডিয়াস পাওয়া যায়, আরেক কি পাওয়া যায়, ইফেক্টিভ টেম্পারেচার পাওয়া যায়। ইফেক্টিভ টেম্পারেচার থেকে কি পাওয়া যায়, ওয়াইনের ল দিয়ে ওয়েভ লেংথ পাওয়া যায়। দেখছো, আরেকবার আমি বলি, আমরা তারা থেকে জাস্ট ফ্লাক্স পাচ্ছি অনেক দূরে, এটা ডি ডিসটেন্স দূরে আছে। ওকে, ফ্লাক্স আমরা কি কি দিয়ে কাউন্ট করি, সিসিডি ক্যামেরা দিয়ে, ফটো ইলেকট্রিক প্লেট দিয়ে, আরো অনেক ধরনের হচ্ছে মানে ডিটেক্টর আছে। আমরা তারপরে হচ্ছে ফ্লাক্স কে কনভার্ট করতে পারি কিভাবে, লুমিনিসিটিতে। লুমিনিসিটির সূত্র থেকে আমরা জানি কি, রেডিয়াস পাবো আর ইফেক্টিভ টেম্পারেচার পাবো। ইফেক্টিভ টেম্পারেচার থেকে আমরা কি পেতে পারি, ওয়েভলেংথ। এখন ম্যাগনিটিউড কোথায় কাজে লাগে, এখন আমরা তো জানি কি যে আমাদের সূর্য সাপোজ একটা নির্দিষ্ট তারা, তারার আমরা হচ্ছে সূর্যের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমরা লিখে ফেলেছি। ধরো সূর্যের ক্ষেত্রে আমরা জানি লুমিনিসিটি কত, রেডিয়াস কত, ইফেক্টিভ টেম্পারেচার কত। এখন আমরা অজানা তারার ক্ষেত্রে কি করব, এই যে পোকসনের সূত্র দিয়ে দেখো আমরা কি করতে পারছি, একটা জানা তারা সূর্য থেকে অজানা তারার ম্যাগনিটিউডের সম্পর্ক করে আমি তাদের দুজনের মাঝখানে ফ্লাক্সের একটা সম্পর্ক তৈরি করে নিতে পারছি। ফ্লাক্স পাবো, ফ্লাক্স থেকে আবার হচ্ছে আমরা হচ্ছে লুমিনিসিটি পাবো, লুমিনিসিটি থেকে রেডিয়াস পাবো, রেডিয়াস আর টেম্পারেচার পাবো, টেম্পারেচার থেকে ওয়েভলেংথ পাবো। মানে একটা থেকে একটা 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 করে কিভাবে আমরা নিয়ে চলে আসতে পারছি। আচ্ছা, এই মুহূর্তে আমি কিছু কোশ্চেন দেখে নিচ্ছি, কি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, তো আমি একটু চেক করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা করব, এখন আমরা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে গভীরে চলে যাব। তো বিজ্ঞানীরা কিভাবে কি মানে, এখন আমরা মোটামুটি কিছু তথ্য পেয়ে গেছি, তথ্যগুলো থেকে একটা থেকে আরেকটা আসা যাচ্ছে, এটা ভালো।
কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক কিছু তথ্য আমরা এখন পর্যন্ত তারা সম্পর্কে জানতে পারছি না, যেমন মাস জানতে পারছি না, মেটালিসিটি জানতে পারছি না। তখন তো প্রথমে আমরা দেখলাম কি যে হচ্ছে আমরা আলোকে চোখের আন্দাজে দেখছি বা চোখেরকে একটা ডিটেক্টর হিসাবে দেখছি, তখন আমরা ম্যাগনিটিউডকে বলি কি এমভি বা ভিজিবল আচ্ছা বলি আমরা চোখের ডিটেক্টর দিয়ে যদি মাপি তাহলে হচ্ছে আমরা সেই তারার ম্যাগনিটিউডকে বলি এমভি, কোনো মতো যে লেখা যাচ্ছে না কেন, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, পেনের খালিতে লেখা যাচ্ছে না। আচ্ছা আমি আগে বলি, হ্যাঁ। তো চোখের আলোর মানে চোখের সাহায্যে যদি আমরা দেখি তখন আমরা যেটাকে বলছিলাম ভিজুয়াল ওয়েভলেংথ। এখন আমাদের টেলিস্কোপে যখন আমরা কাজ করি, ম্যাগনিটিউড মাপার চেষ্টা করি, অবশ্যই টেলিস্কোপে হচ্ছে চোখের যে আন্দাজে আমরা যে কাজ করছিলাম এখন পর্যন্ত সেটা সেভাবে কাজ করে না। টেলিস্কোপে কি করে, চোখের টেলিস্কোপ হচ্ছে ফিল্টার নিয়ে কাজ করে। ওকে ঠিক আছে। তো টেলিস্কোপে যখন কাজ করে তখন আমরা ফিল্টার নিয়ে কাজ করি। ফিল্টার গুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জে কাজ করে, হ্যাঁ। তখন আমরা ভিজিবল ম্যাগনিটিউডকে বলেছি হচ্ছে এমভি। টেলিস্কোপ দিয়ে যখন কাজ করব তখন টেলিস্কোপ হচ্ছে নির্দিষ্ট ফিল্টার নিয়ে কাজ করে। এই ফিল্টার গুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, সেগুলোকে বলা হয় ইউবিভি ফিল্টার, উর্গিজ ফিল্টার, এগুলো হচ্ছে ফিল্টার। এটাকে জনসন ফিল্টার বলা হয়, এটাকে এইচডি জনসন ফিল্টার, এইচডি এসএস ফিল্টার। তো যখন আমরা বিভিন্ন তারা আলোকে একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করি, একটা নির্দিষ্ট পরিমাণ আলোয় সে তারা আমরা হচ্ছে আমাদের ডিটেক্টরে পৌঁছাতে পারে। মনে করো একটা তারা থেকে সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো আসছিল, এটা মনে করো ভি, এটা মনে করো বি, এটা মনে করো আই, সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো আসছিল। কিন্তু ফিল্টার দিয়ে কি করবে, শুধু ধরো ভি তরঙ্গদৈর্ঘ্যের হচ্ছে এই ফিল্টারটা পাস করতে দেবে, বাকিগুলোকে পাস করতে দিবে না। তো এরকম প্রত্যেকটা ফিল্টার নিয়ে যখন আমরা কাজ করি তখন প্রত্যেকটা ফিল্টারের জন্য আলাদা আলাদা ম্যাগনিটিউড পাওয়া যায়। এরকম দুইটা মনে করো ব্লু ম্যাগনিটিউড, ওকে, ব্লু ম্যাগনিটিউড বা শুধু নীল তরঙ্গদৈর্ঘ্যের যতগুলো আলো আছে সেই নীল তরঙ্গদৈর্ঘ্যের আলো সেই ফিল্টারে পাস করে, সেটা যখন ডিটেক্টরে আসে তখন আমরা এটাকে বলি হচ্ছে ব্লু ম্যাগনিটিউড। তো ব্লু ম্যাগনিটিউডকে এম বি দিয়ে লেখা হয়। আবার একইভাবে যদি ভিজিবল আলোগুলোই হচ্ছে সেই ফিল্টার পাস করে আমাদের ডিটেক্টরে আসে, হ্যাঁ, তখন আমরা এটাকে বলি ভিজিবল
আচ্ছা, যেটা বলছিলাম কি যে ব্লু, আচ্ছা ব্লু ম্যাগনিটিউড এটাকে এমবি দিয়ে লেখা হয়, আর ভিজিবল ম্যাগনিটিউডকে লেখা হয় এমভি। হ্যাঁ, তো এমবি আর এমভি এর মধ্যে যে পার্থক্যটা সেটাকে বলা হয় কালার ইন্ডেক্স, সিআই, কালার ইন্ডেক্স। হ্যাঁ, মানে কি করছি আমরা, ব্লু ম্যাগনিটিউডের ফ্লাক্সের সাথে ভি ম্যাগনিটিউডের ফ্লাক্সের পার্থক্য করছি। এই সূত্রটাকে যদি তুমি পক্সনের সূত্র অনুযায়ী লিখো তাহলে কি হবে, শেষ পর্যন্ত হচ্ছে এইভাবে লেখা যায়, এমভি মাইনাস এমভি 2.5 লগ এম এফবি বাই এফভি। তো আমরা আসলে কি করছি, দুইটা আলাদা ফিল্টার দিয়ে দুই ধরনের ম্যাগনিটিউডের যে অনুপাত করছি সেই অনুপাতকে বলা হচ্ছে কালার ইন্ডেক্স। তো কালার ইন্ডেক্স আমাদের কি কারণে কাজে লাগে, তো কালার ইন্ডেক্স থেকে আমরা একটা তারার দুটা ম্যাগনিটিউডের পার্থক্য যখন আমরা কালার ইন্ডেক্সটা বের করছি, তখন একটা তারারই দুইটা তরঙ্গদৈর্ঘ্যে কি আচরণ করে, মানে কিরকম তথ্য পাওয়া যাচ্ছে সেই জিনিসটাকে আমরা নিয়ে এসে মোটামুটি একটা কালার বা একটা হচ্ছে, আমরা যখন যে কোনো একটা ফ্লাক্স নিয়ে যখন কাজ করি তখন সেটা কি একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে কাজ করে বেশি ভালো। যেরকম হচ্ছে আমাদের ভিজুয়ালটা কি কাজ করে, আমাদের চোখে দেখা যে তরঙ্গদৈর্ঘ্যগুলো আমরা হচ্ছে সহজে দেখতে পারি ভিজুয়াল রেঞ্জে, সেগুলো নিয়ে ভালো কাজ করে। তো আমরা এখন দুটা আলাদা আলাদা রেঞ্জের ম্যাগনেটের ফ্লাক্স বের করবো, তখন হচ্ছে কি আমরা তারা দুটা আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্যের জন্য একটা কালার পাবো। এই জিনিসটাকে বলা হচ্ছে কালার ইন্ডেক্স। তো কালার ইন্ডেক্স জিনিসটা মোটামুটি আরো গভীরে যাওয়া যায়, তো আমি এখানে যাচ্ছি না, এমনি হচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটি চলছে। হ্যাঁ, তো এখন আমরা দেখো, তো আমরা কয়েকটা জিনিস পেয়েছি, কালার ইন্ডেক্স পেয়েছি, লুমিনোসিটি, ফ্লাক্স, ম্যাগনিটিউড, ওয়েভলেংথ আর কালার ইন্ডেক্স, এই কয়েকটা জিনিস আমরা পেয়েছি। তো প্রথম দিকে বিজ্ঞানীরা কি করলেন, হচ্ছে একটা প্লট করার চিন্তা ভাবনা করলেন। তারা অনেকগুলো তারার জন্য তারা হচ্ছে লুমিনোসিটি বের করেছেন, ডিসটেন্স বের করেছেন। ডিসটেন্স কিভাবে বের করেছেন, ডিসটেন্সটা বের করা হয়েছে হচ্ছে প্যারালাক্স পদ্ধতিতে। প্যারালাক্স পদ্ধতিতে তারা ডিসটেন্স বের করা হয়েছে, ডি বের করা হয়েছে। তারা যদি ডিসটেন্স বের করতে পারি তাহলে তারা লুমিনোসিটি বের করতে পারবো। টেম্পারেচার বের করতে পারবো, ওয়েভলেংথ বের করতে পারবো। তো এটা মনে করো আমার একটা প্লট। হ্যাঁ, এই প্লটে তারা কি করলেন, নিচে এদিকে পি মাইনাস ভি কালার ইন্ডেক্স বা যে কোনো কালার ইন্ডেক্স সিআই এক্স অক্ষে বসালেন, আর ওয়াই অক্ষে কি করলেন, এম ভি ভিজিবল রেঞ্জের ম্যাগনিটিউড গুলো বসালেন, মানগুলো বসালেন। তখন অনেকগুলো তারা বের করা হয়ে গেছে, কারণ আমি হচ্ছে প্যারালাক্স থেকে আমাদের কাছে হচ্ছে মোটামুটি 20-30 হাজার তারা হচ্ছে দূরত্ব বের করতে পেরেছি, ডি বের করতে পেরেছি। এখন আমরা হচ্ছে দুইটা তারার ফিল্টারের সাহায্যে দুইটা তারার ওই তারারই হচ্ছে দুইটা ফিল্টারে নিয়ে হচ্ছে কালার ইন্ডেক্স বের করতে পেরেছি। চোখে দেখে হচ্ছে তার এমভি তো আগেই বের করা যায়। এখন আমরা কি করতে পারছি, দেখো যে জিনিসপত্রগুলো আমরা আগে বের করতে পেরেছি সেই জিনিসপত্রগুলোকে আমরা একটা প্লটে নিয়ে আসার চেষ্টা করছি। নিচে কি করলো, নিচে হচ্ছে কালার ইন্ডেক্স বসাইলো, এই পাশে কি করছে ভিজিবল ম্যাগনিটিউড বের বসাচ্ছে।
তখন দেখা গেল যে অনেকগুলো তারার এই মান দুটাকে যদি প্লট করা হয় তখন দেখা যাচ্ছে এরকম একটা অনিয়মিত একটা হচ্ছে প্লট দেখা গেল, অনিয়মিত, মানে এটার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে সমস্যাটা কোথায় বলতে পারছো? আমরা এখন ফিজিবল ম্যাগনেটিউডে কাজ করছি, মানে প্রত্যেকটা তারা আমাদের থেকে একই দূরত্বে নাই। একই দূরত্ব নাই মানে কি, প্রত্যেকটা একটা তারা হতে পারে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমি, একটা তারা আমার কাছে এখানে এখানে আছে, একটা তারা আছে এখানে, একটা তারা এখানে। তো যখন আমরা হচ্ছে দেখবো তখন দেখবো কি যে এই তারাটা আমাদের কাছে আছে, কাছে থাকার কারণে তার কি ফ্লাক্স বেশি পাবো, এই তারাটা বেশি উজ্জ্বল মনে হবে আমার কাছে। কিন্তু আসলে এই তারাটা বেশি উজ্জ্বল, তার লুমিনিসিটি বেশি, কিন্তু তারাটা আমাদের থেকে দূরত্ব বেশি। বেশি বলে কি হচ্ছে, এই ডি এর পরিমাণ হচ্ছে বেশি। এটা যদি ডি হয় তাহলে এটা ডি প্লাস ডেল ডি দূরে আছে মনে করো, তাহলে কি হচ্ছে এই তারাটার উজ্জ্বলতা কি দেখবো আমরা আরো কম দেখবো। তো এটার একটা সমস্যা কি যে হচ্ছে কি হচ্ছে প্রত্যেকটা তারা আলাদা আলাদা দূরত্বের জন্য, যদিও তারাটা আসলে বড় বেশি উজ্জ্বল, এই তারাটা ছোট, কিন্তু তারা দূরত্বের কারণে একটা বায়াস তৈরি হচ্ছে কি যে হচ্ছে আমরা তারার উজ্জ্বলতা ঠিকমতো বুঝতে পারছি না, কোন তারা হচ্ছে বেশি উজ্জ্বল কোন তারা কম উজ্জ্বল। তখন আমরা কি করা, তখন বিজ্ঞানীরা এই জিনিসটা সমাধানের জন্য কি করলেন, তখন তারা ঠিক করলেন প্রত্যেকটা তারাকে তাহলে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রেখে কল্পনা করব। প্রত্যেকটা তারা নির্দিষ্ট দূরত্বে রেখে যদি কল্পনা করি, যদি এই তারাটা ছোট হয়, এই তারাটা ছোটই মনে হবে, ছোট হয় বা এই তারাটা থেকে উজ্জ্বলতা কম আসে, তো সেই তারার উজ্জ্বলতা কমই আসবে। এই তারাটা যদি বড় হয় তাহলে এই তারা থেকে একই দূরত্বে উজ্জ্বলতা তাহলে বেশি আসবে, তাহলে মানে আমাদের যে বায়াসটা ছিল সে বায়াসটা থাকছে না। তো এর আগে যে কাজটা করছিলাম সেটাকে আমরা বলছিলাম অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। কিন্তু যখন সকল দূরত্বকে ডি দূরত্বে রেখে তখন আমরা হচ্ছে সব তারাকে দেখব, কল্পনা করব, তখন হচ্ছে কি সেই তারাটার উজ্জ্বলতাকে বলবো আমরা অ্যাবসোলুট ম্যাগনিটিউড। অ্যাবসোলুট, তো অ্যাবসোলুটের মানটা সবসময় একটা নির্দিষ্ট মান, এই মানটাকে রাখা হয় 10 পারসেক। এখন যারা পারসেক মানে কি জানো না তারা হচ্ছে এটা লিখে রাখতে পারো যে পারসেক কাকে বলে, তোমরা হচ্ছে পরে গুগল করে নিতে পারো। তো এর আগে আমরা যেটা করছিলাম কি, আমরা এ পাশে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর কালার ইনডেক্স যখন বসে ওয়াই অক্ষে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর এক্স অক্ষে কালার ইনডেক্স যখন বসে দেখছিলাম, তখন এই গ্রাফে কোনো মানে ট্রেন্ড প্রবাহ বা ধারা বোঝা যাচ্ছিল না। যখনই আমরা যে অ্যাপারেন্ট আর অ্যাবসলিউটের মধ্যে ঝামেলাটা মানে দূর করলাম, মানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড না বসিয়ে অ্যাবসলিউট ম্যাগনিটিউড বসানো শুরু করলাম, তখন দেখা গেল কি অ্যাবসলিউট ম্যাগনিটিউড ওয়াই অক্ষে যখন অ্যাবসলিউট ম্যাগনিটিউড বসালাম আর এই পাশে কালার ইনডেক্স, তখন দেখা গেল সুন্দর একটা প্রবাহ হচ্ছে। খেয়াল করো এই যে এই প্রবাহে একটা লাইন বোঝা যাচ্ছে না, একটা নির্দিষ্ট লাইনে তারাগুলোর মানগুলো হচ্ছে প্লট করলে বেশি ঘনীভূত হচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি না একটা এই লাইনের উপর দিয়ে হচ্ছে সব তারাগুলো হচ্ছে বেশি আশেপাশে থাকছে, এই লাইনের আশেপাশে থাকছে। এখানেও কিছু তারা আছে আবার এখানেও কিছু তারা আছে, কিন্তু বেশিরভাগ তারা কোথায়, এই লাইনের উপরে, এই লাইনের উপরে। আবার আমি বলি কি যে নিচে বসিয়েছি আমরা কালার ইনডেক্স। কালার ইনডেক্স কাকে বলে, দুইটা ফিল্টার দিয়ে একই তারার উজ্জ্বলতাকে যদি মেপে তাহলে মেপে হচ্ছে বি মাইনাস ভি করা হয়, একই তারার উজ্জ্বলতা ব্লু ম্যাগনিটিউডে এবং ভিজিবল ম্যাগনিটিউডে হচ্ছে ফিল্টার দিয়ে দেখবো, দেখে এই মানটা বের করব। এই পাশে ওই তারারই অ্যাবসলিউট ম্যাগনিটিউড বসাবো, সেটা হবে ভিজিবলে অবশ্যই। এবার যে প্লটটা করব দেখা যাবে কি এখানে এই প্লটে
এটা ওয়াই অক্ষে, এটা এক্স অক্ষ, একটা ধারা পাওয়া যাচ্ছে। ধারাতে কি দেখা যাচ্ছে কি যে এই তারাগুলো এই কোণা বরাবর তেসরা ভাবে একটা নির্দিষ্ট লাইনের আশেপাশে মানগুলো বেশি পড়ছে। এখানেও আবার এই কোণাতেও পড়ছে, আবার এই কোণাতেও পড়ছে, আবার এখানেও কিছু থাকে। কিন্তু আমরা খেয়াল করার মতো বিষয় কি, এই লাইনটাতে তারার যে সংখ্যা বা প্লটের সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে বিজ্ঞানীরা যখন দেখলেন কি যে এই লাইনে কি আছে, এই লাইনে যে তারাগুলা, এই তারাগুলোকে বর্ণালী বিশ্লেষণ করা দেখা হলো, স্পেকট্রোস্কোপি করে দেখা হলো, তখন দেখা গেল কি যে এই তারাগুলোর গঠন হচ্ছে হাইড্রোজেন এন্ড হিলিয়ামে বেশি। মানে কি তাদের থেকে যখন আলোটা আসে, হাইড্রোজেন আর হিলিয়ামের যে লাইনগুলো সেগুলো হচ্ছে অ্যাবজর্পশন এবং শোষণ, আর বিকিরণ বর্ণালীগুলো হচ্ছে পাওয়া যায় আর কি। তো আমি একটু সুন্দর করে এবার গ্রাফটা আঁকাই। এই হচ্ছে আমার গ্রাফ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। হ্যাঁ, এই পাশে প্রথমে কি নিয়েছিলাম, বি মাইনাস ভি কালার ইন্ডেক্স। তো কালার ইন্ডেক্স নিয়ে এখনো আমি বুঝতে পারছি অনেকেরই হচ্ছে অনেক কোশ্চেন থাকবে। তো ভবিষ্যতে ম্যাগনিটিউড নিয়ে যদি আরো একটা ক্লাস নেওয়া সম্ভব হয়, তো আমরা বিস্তারিত কালার ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত এটা বুঝে রাখো, দুটো ফিল্টার নিয়ে একই তারার হচ্ছে যদি ম্যাগনিটিউড মাপা হয় এবং যদি ওটার পার্থক্য করা হয়, সেই মানটাকে আমরা বলছি কালার ইন্ডেক্স। এর পাশে কি রাখছি, এম ভি, ভিজিবল ম্যাগনিটিউডে অ্যাবসলিউট ম্যাগনিটিউড ওই তারারই। এখন যদি প্লট করা হয় তাহলে মোটামুটি এরকম একটা ট্রেন্ড পাবো, যে ট্রেনটা একটা নির্দিষ্ট লাইনের আশেপাশে পড়ছে মনে হয়। আবার এখানেও কিছু তারা থাকবে, এখানেও তারা থাকবে। এই তারাগুলোকে যখন আরো ভালো মতো গবেষণা করা হলো এই অংশ তারাগুলোকে, তখন দেখা গেল কি এই তারাগুলোর গঠন বেশিরভাগই হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে, এবং হাইড্রোজেন আর হিলিয়াম তারা হচ্ছে তাদের কেন্দ্রে সংশ্লেষণ করছে। এবং এই তারাগুলো স্টেবল, স্টেবল বলতে তাদের একটা নির্দিষ্ট গঠন আছে, এই তারাগুলো হচ্ছে এই আকারটা বজায় রাখে। হ্যাঁ, মানে হঠাৎ করে এটা ফুলে যায় না, বা হঠাৎ করে হচ্ছে মানে ছোট হয়ে যায় না, হঠাৎ করে বড় হয়ে যায় না। এই তারাগুলো তাদের মানে বৈশিষ্ট্য কি কি, তাদের গঠন বেশিরভাগই হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে, তাদের নির্দিষ্ট একটা আকার আছে, এবং তাদের একটা নির্দিষ্ট বর্ণালী আছে, স্পেকট্রাম আছে। এই তারাগুলোর হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য আছে। তো তখন এই জিনিসটাই হচ্ছে প্রাচীন কালে না, মানে 1800 শতকে দুইজন বিজ্ঞানী, তাদের নাম হচ্ছে হেনরি নরিস রাসেল এবং ডেন এজনার হার্টস্প্রাং, বা হার্টস্প্রাং আর রাসেল নামে দুজন বিজ্ঞানী মানে আলাদাভাবে এই জিনিসটা লক্ষ্য করেন যে একটা ট্রেন্ড পড়ছে এই, এবং এই ট্রেন্ডের তারাগুলো বৈশিষ্ট্য হলো এইটা। তখন তারা এই জিনিসটাকে নাম দেওয়া হলো মেন সিকোয়েন্স, বা এই সিকোয়েন্স, একটা সিকোয়েন্স আসছে, একটা ধারা আসছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে প্রধান ধারা বা মেন সিকোয়েন্স। এই ধরনের তারাগুলোকে বলা হয় মেন সিকোয়েন্স স্টার। তো আমরা আরেকবার বলি মেন সিকোয়েন্স স্টারের বৈশিষ্ট্য কি কি হচ্ছে, তাদের গঠন বেশিরভাগই হাইড্রোজেন আর হিলিয়াম দেয়, এবং তাদের কেন্দ্রেও হাইড্রোজেন আর হিলিয়ামের সংশ্লেষণ ঘটায়, মানে নিউক্লিয়ার সিনথেসিস ঘটিয়ে, ফিউশন ঘটিয়ে তারা আলো উৎপাদন করে। তাদের একটা স্টেবল, মানে তাদের গঠনটা হচ্ছে একটা স্টেবল গঠন, এবং তারা হচ্ছে নির্দিষ্ট বর্ণালী দেয়, তাদের বর্ণালীর মধ্যে কোনো আলাদা পার্থক্য দেখা যায় না। তখন 1800 শতকের দিকে বিজ্ঞানীরা এই হার্টস্প্রাং এবং রাসেল
আচ্ছা, একটু আচ্ছা, আরিয়ান এখানে একটা সুন্দর কোশ্চেন করেছে কি যে হচ্ছে আমরা কালার ইন্ডেক্স ইন্ডেক্স কেন নিচ্ছি। তো কালার ইন্ডেক্স নেওয়ার কারণ হচ্ছে আমরা কালার ইন্ডেক্স বলতে যেটা নাম সেটাই কাম। কালার ইন্ডেক্স থেকে তার আসলেই আমি হচ্ছে একটা নির্দিষ্ট কালার জানতে পারছি। কালার ইন্ডেক্সের যদি আমি আরো বিস্তৃত হচ্ছে ব্যাখ্যা দিতাম তাহলে বুঝতে পারতাম যে কালার ইন্ডেক্স থেকে তার মানে একটা তথ্য থেকে অনেক তথ্য পাওয়া যায়। কালার ইন্ডেক্সটা আসলে তারার হচ্ছে কি পরিমাণ উজ্জ্বল, আর কালার ইন্ডেক্সের সাথে টেম্পারেচারের একটা সরাসরি সম্পর্ক আছে, টেম্পারেচার। এখন আমরা তো আর থার্মোমিটার নিয়ে যে তার কাছে গিয়ে বলতে পারছি না যে দেখি কি আছে তোমাদের তাপমাত্রা বের করে দেখি, সেটা তো আমরা করতে পারছি না। কিন্তু আমরা করতে পারছি কি তারা কালার ইন্ডেক্স বের করতে পারছি। আমরা কি করবো, দুটা ফিল্টার নিব, দুটা ফিল্টার নিয়ে একই তারাকে দেখবো, দিয়ে তাদের যে ম্যাগনিটিউডের পার্থক্য করবো সেটা হচ্ছে তাদের কালার ইন্ডেক্স। কালার ইন্ডেক্সের সাথে আবার টেম্পারেচারের সম্পর্ক আছে। মানে দেখো যে জিনিসগুলো হচ্ছে আমাদের তারা থেকে বের করতে আলাদা কোনো ইকুইপমেন্টের দরকার হচ্ছে না, আমরা পৃথিবী থেকে বের করতে পারছি, সেগুলো আমরা পটে বসিয়েছি প্রথমে। মানে বিভি কালার ইন্ডেক্সটা আমরা নিজে সহজে পৃথিবী থেকে দুটো ফিল্টারের মাধ্যমে বের করতে পারি। এই পার্থক্যটা থেকে আবার একটা টেম্পারেচারের সম্পর্ক আছে। এখন এই জিনিসটা হচ্ছে আরো বিস্তৃতভাবে যদি ম্যাগনেটিক সম্পর্কে আলোচনা করা যায় তখন খুব ভালো মতো বোঝানো যেত। কিন্তু যারা হচ্ছে আমাদের অলিম্পিয়াডের ক্যাম্পার হবে তাদের অবশ্যই এটা জানা লাগবে কেন হচ্ছে। আর এই পাশে আমরা নিচ্ছি হচ্ছে ভিজুয়াল অ্যাবসোলুট ম্যাগনিটিউড। এই জিনিসটাও কি, আমরা হচ্ছে তার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড তো জানি, আমরা হচ্ছে সূত্রের মাধ্যমে হচ্ছে আবার হচ্ছে ভিজুয়াল ম্যাগনিটিউডকে অ্যাবসোলুট ম্যাগনিটিউডে পরিবর্তন করতে পারি। এই জিনিসটাও কি, এই দুটা জিনিস বের করতে আমাদের হচ্ছে পৃথিবীকে পর্যবেক্ষণ করে বের করা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে একটা ট্রেন্ড পাচ্ছিলাম, সেই ট্রেন্ড গুলাকে হচ্ছে আমরা বলছিলাম মেইন সিকোয়েন্স, প্রধান ধারা। এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার কি যে কিভাবে আমরা তথ্যগুলো নিয়ে এসে একটা ডাটা প্লট করার চেষ্টা করলাম। তার আমি আবারও সামারি করি কি যে হচ্ছে আমরা একটা তারার ডিসটেন্স আগে বের করে নিয়েছি। কিভাবে বের করে নিয়েছি সেটা হচ্ছে প্যারালাক্স পদ্ধতিতে আমরা ডিসটেন্স বের করে নিয়েছি। এখন আমরা যদি ডিসটেন্স বের করতে পারি, হ্যাঁ, তাহলে ডিসটেন্সের সাথে আমাদের অ্যাবসোলুট আর অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের একটা সূত্র আছে। আচ্ছা, এখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে রাখি। তাহলে হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড মাইনাস অ্যাবসোলুট ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 5 log তারার ডিসটেন্স বাই 10 পিসি। এই জিনিসটাকে বলা হচ্ছে ডিসটেন্স মডুলাসের ইকুয়েশন। তো দেখো যে আমরা যদি তারার প্যারালাক্সের মাধ্যমে আর এর মান বের করি, আর এই মানটা আমরা হচ্ছে কি পৃথিবী থেকে বের করতে পারছি, কারণ আমরা এটা নিজেদের আন্দাজে পৃথিবীতে একটা স্কেল তৈরি করে নিয়েছি। তাহলে আমরা কি করছি, এই মানটা ভিজুয়াল ম্যাগনিটিউডের মানটা আমরা বের করতে পারছি, অ্যাবসলিউট ভিজুয়াল ম্যাগনিটিউড। এই জিনিসটা আমরা হচ্ছে হার্টসন রাসেল ডায়াগ্রামের বা ডায়াগ্রামের ওয়াই অক্ষে বসাচ্ছি, আর এই অক্ষে দুটা ভিজুয়াল ম্যাগনিটিউডের
এমভি মাইনাস এমবি এর পার্থক্য নিচ্ছি, দিয়ে প্লট করছি। আচ্ছা, সরাসরি ওয়েভলেংথ নিচ্ছি না কেন একজন জিজ্ঞেস করেছে। তো ওয়েভলেংথ নেওয়ার কারণ, নেওয়া সম্ভব হবে না কারণ হচ্ছে তুমি ওয়েভলেংথ তো বসাতে পারবা, সেটা আমরা আস্তে আস্তে যাবো। এখন আমরা সবচেয়ে সহজে যেটা বের করতে পারছি সেটাতে আমরা মানে বিজ্ঞানীরা কাজ করা শুরু করে প্রথমে, মানে জ্যোতির্বিদরা। কারণ তারা টেলিস্কোপ, তাদের টেলিস্কোপ দিয়ে তারা অবশ্যই একটা তারাকে দুইটা ফিল্টারে অবশ্যই দেখতে হবে। তো ফিল্টারে যদি দেখতে পায় তাহলে হচ্ছে তাদের কালার ইন্ডেক্স বের করা তাদের কাছে খুবই সহজ। হ্যাঁ, আবার হচ্ছে তারা যদি তারা দূরত্বটা জানে, দূরত্ব জানলে হচ্ছে তারা হচ্ছে সহজেই এই ইকুয়েশন দিয়ে হচ্ছে অ্যাবসলিউট ম্যাগনিটিউড বের করতে পারবে। এখন দেখো, মানে প্রথম দিকে যখন শুরু হয়েছিল জিনিসটা, তখন হচ্ছে বি বি মাইনাস ভি আর এই পাশে ওয়াই অক্ষে অ্যাবসলিউট ম্যাগনিটিউড নিয়ে কাজ করছিল। এখন আমরা সূত্র দিয়ে আরো অনেক কিছু মান বের করতে পেরেছি। এখন যেহেতু আমরা এই চারটা এলিমেন্ট জানি, এখন তোমরা বলতে পারবা কি যে আমি হচ্ছে এত কষ্ট করে নিচে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। প্রথমে আমরা কি করছিলাম, এক্স অক্ষে এম ভি নিচ্ছিলাম, এম ভি নিয়ে দেখা গেল যে কোনো ট্রেন্ড পাচ্ছি না, বা এটা গেল বা। তারপরে আমরা এক্স অক্ষে কি করলাম, এম ভি নিলাম, একটা ট্রেন্ড পাওয়া গেল, ট্রেন্ড পাওয়া গেল, যেটাকে মেন সিকোয়েন্স বলছে, এমএস। ওকে, এখন আমরা জানি কি, দেখো ভিজুয়াল ম্যাগনিটিউড জানা মানে এক্স অক্ষে আমি কিন্তু উল্টা করে দিয়েছি, সরি, এটা এটা ওয়াই, এটা এক্স, সরি। আচ্ছা, আমরা যদি এক্স অক্ষে এই মানটা জানি, অ্যাবসলিউট ম্যাগনিটিউড জানি, আমরা অ্যাবসলিউট ম্যাগনিটিউডকে লুমিনিসিটি এর সূত্রে নিয়ে আসতে পারি। কিভাবে, দেখো এম ভি মাইনাস এম ভি 5 log r বাই 10 পিসি ছিল, এই মানটা নিয়ে আসতে পেরেছি। এই মানটা ধরো নিয়ে আসলাম, এই মানটার সাথে সূর্যের অ্যাবসলিউট ম্যাগনিটিউডের পার্থক্য করলাম, তাহলে আমরা কি করতে পারছি, দেখো মজার ব্যাপার হচ্ছে কি, এখন যদি এটা একটা তারার অ্যাবসলিউট ম্যাগনিটিউড, এটা একটা সূর্যের অ্যাবসলিউট ম্যাগনিটিউড, এখন আমরা দুটার ক্ষেত্রে ধরে নিয়েছি কি তাদের ডিসটেন্স সমান। ডিসটেন্স যদি সমান হয় তাহলে এখন আমরা সরাসরি লুমিনিসিটি একটা সম্পর্ক পাবো, তাহলে 2.5 log এফি বাই, এটা ছিল, কিন্তু আমরা জানি ডিসটেন্স সমান, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে এল বাই 4 পাই টি স্কোয়ার, 4 পাই ডি স্কোয়ার বাই, কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি কি 2.5।
আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি হচ্ছে, আমরা যদি অ্যাবসলিউট ম্যাগনিটিউডে হচ্ছে সম্পর্ক নিয়ে আসতে পারি, তাহলে আমরা এটাকে এখান থেকে এ পাশে লুমিনিসিটিও নিয়ে আসতে পারি, লুমিনিসিটি হচ্ছে নিয়ে আসতে পারি। আবার বিভি এর সূত্রকে প্রতিপাদন করে সহজ করলে বিভি এর সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক নিয়ে আসতে পারি। তাহলে দেখো কি যে ওয়াই অক্ষে তাহলে আমরা এলও নিতে পারি, লুমিনিসিটিও নিতে পারি, আর এক্স অক্ষে টেম্পারেচারও নিতে পারি। তার মানে আমরা এরকম ডায়াগ্রাম তৈরি করতে পারি যে এক্স অক্ষে টেম্পারেচার নিব আর এই পাশে লুমিনিসিটি নিব। তোমাদের কাছে সবচেয়ে প্রচলিত যে ডায়াগ্রামটা, তোমাদের কাছে হয়তো সবচেয়ে প্রচলিত যে এইচআর ডায়াগ্রামটা সেটা হচ্ছে টেম্পারেচার ভার্সেস লুমিনিসিটি এর। এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত, মানে জ্যোতির্বিজ্ঞানীরা শুধু হচ্ছে অত কষ্ট করে এই পাশে হচ্ছে বি মাইনাস ভি নেয় আর এই পাশে এম ভি নেয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে কি করা হয়, সহজ করার জন্য এই পাশে লুমিনিসিটি নেওয়া হয়, এই পাশে টেম্পারেচার নেওয়া হয়। এখন খেয়াল করো, এই পাশে যখন লুমিনিসিটি নিব আমরা জানি কি মোটামুটি এটাকে যদি সোলার লুমিনিসিটি ধরি, এই পাশে এই এককটাকে যদি সোলার নিয়ে নিই তাহলে আমরা কি জানি এক সোলার লুমিনিসিটি বরাবর যদি থাকে, টেম্পারেচার যদি এত বরাবর থাকে মোটামুটি হচ্ছে 6000-এর কাছাকাছি, ঠিক এই জায়গাতে যে তারাটা থাকবে সেটা হচ্ছে আমাদের সূর্য, সান। সোলার লুমিনিসিটি 1, এই মানটা 1, আর তাপমাত্রা কত, প্রায় 6000। এখানে অনেকগুলো তারা আছে, এখানে কিছু তারা আছে, এখানে কিছু তারা আছে। আমি এই তারাগুলো নিয়ে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এখন খেয়াল করো কি যে টেম্পারেচার যখন হচ্ছে প্রায় 6000 ছিল, লুমিনিসিটি 1 সোলার লুমিনিসিটি ছিল, এই পয়েন্টে যে তারাটা পায় সেটাই হচ্ছে আমাদের সূর্যকে, তাহলে আমরা এটা ডায়াগ্রামে কোথায় প্লট করতে পারি, এই পয়েন্টে। ক্লিয়ার? এখন তাহলে খেয়াল করো কি যে কোনো তারার অবশ্যই হচ্ছে লুমিনিসিটি হচ্ছে সূর্যের কয়েকশো গুণ হতে পারে। তাহলে আমাদের ডায়াগ্রামে কি করতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 করে কয়েকশো করে ধরলাম হচ্ছে 100 লুমিনিসিটি অফ সূর্য। তাহলে কি আমাদের ডায়াগ্রামে হচ্ছে এতগুলো ঘর করা সম্ভব? বা একটা তারার উজ্জ্বলতা 0.001 লুমিনিসিটি এল হইতে পারে, তাহলে কি এতগুলো ঘর নিচে করা সম্ভব? তা তো করা সম্ভব না। তখন এখানে কি করা হয়, এই মানটা সবসময় ওয়াই অক্ষের এই মানটা সবসময় লগারিদমে নেওয়া হয়, লগারিদমে। তার মানে যদি এটা 1 হয় তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, মাইনাস 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 2 3 4, মানে প্রত্যেকটা ধাপ আগাইলে প্রত্যেকটা ধাপের জন্য 10 গুণ উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, এটাও আবার 10 গুণ উজ্জ্বলতা কমবে। এই জিনিসটা সবসময় লগারিদমে নেওয়া হয়, লগারিদমে, যাতে প্লট করতে সুবিধা হয়। তার মানে আমি কি বলছি, এখানে যদি সূর্যকে বসাতে পারি তাহলে আমরা হচ্ছে সূর্য হচ্ছে 100 গুণ তারাকে আমরা উজ্জ্বল তারাকে আমরা হচ্ছে এই জায়গাতে বসাতে পারবো, এই জায়গাতে বসাতে পারবো। এখন দেখো এই ডায়াগ্রাম অনুযায়ী একটা মোটামুটি স্কেল পেয়ে গেছি যে এখানে 5000 5500 ছিল কত, তাপমাত্রা হচ্ছে এইদিকে বৃদ্ধি পায়। তাপমাত্রা এদিকে বৃদ্ধি পায়, লুমিনিসিটি উপরের দিকে বৃদ্ধি পায়। তার মানে আমরা যদি সূর্যের সাথে এখন তুলনা করি, এখন আমরা কি জানি, একটা অজানা তারা জাস্ট লুমিনিসিটি জানি। সাপোজ তার লুমিনিসিটি হচ্ছে পয়েন্ট, তার এখানে একটা তারা আছে, তার উজ্জ্বলতা কত 0.001 সাপোজ, যেহেতু 3 তে দিয়েছে মোটামুটি। হ্যাঁ, তার মানে এখন আমরা কি করে করতে পারছি, যেহেতু একটা আমরা মোটামুটি ধারা পেয়ে গেছিলাম, তার মানে ঠিক এই বরাবর
এই বরাবর এখন যদি নিচে আসি টেম্পারেচারে, তাহলে আমরা দেখবো কি এখন আমরা সহজে এই তারার তাপমাত্রা পেয়ে গেছি। এখন আমার কিছু করাই লাগছে না। দেখছো এখন এইচআর ডায়াগ্রাম থেকে এখন আমরা কি করতে পারছি, একটা তারার একটা এলিমেন্ট জেনে বাকি এলিমেন্টটা বের করতে পারছি, খালি কার সাথে তুলনা করা যাচ্ছে, সূর্যের সাথে। তার মানে বুঝতেই পারছো তাপমাত্রা যদি এদিকে বৃদ্ধি পায়, উজ্জ্বলতা যদি কম হয়, তাহলে কি তাতে টেম্পারেচারও কম হচ্ছে, কারণ এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা তাপমাত্রা কত হতে পারে, 2000 সামথিং, 2000 হতে পারে। সবচেয়ে কম উজ্জ্বল তারাগুলো হচ্ছে 2000, 1500 মতো তাপমাত্রা হয়। এখন এই জিনিসটা ভেরিফাই করবো কিভাবে, কি যে আমাদের ডায়াগ্রামটা আসলে ঠিক বলছে। আমরা জানতাম কি লুমিনোসিটি সূত্র, লুমিনোসিটি সমানুপাতিক T⁴ এটা সমানুপাতিক রিলেশন। তার মানে যদি লুমিনোসিটি কম হয় তাপমাত্রা অবশ্যই কম হবে। তাহলে আমরা কি দেখো এখানে কি করছি, এইচআর ডায়াগ্রাম থেকে বের করে ফেলতে পারলাম এই সূত্র না ইউজ করে, কি যে হ্যাঁ তাপমাত্রা এত হবে। আর আমরা যত জানি কি যে লুমিনোসিটির সাথে টেম্পারেচার সমানুপাতিক সম্পর্ক, তাহলে লুমিনোসিটি যদি কম হয় তাপমাত্রা অবশ্যই কমই হবে। তাহলে আমরা দেখো এইচআর ডায়াগ্রাম থেকে বের করে ফেলতে পারলাম কি যে তারাটার টেম্পারেচার কত ছিল। এক্স অ্যাক্সিস, আচ্ছা এই জিনিসটা এক্স অ্যাক্সিসের এদিকে কেন হচ্ছে, তো সেটা জানার জন্য আমাদের জানা লাগবে কি যে বিভি যখন বসিয়েছিলাম প্রথমে মনে আছে বিভি জিনিসটা আগে একটা -2.5 ছিল। এই জিনিসটা কি প্রথমে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, এই জিনিসটা কি প্রথমে বিজ্ঞানীরা ধরে ফেলেছে জিনিসটা স্কেলটাই উল্টা। তার মানে বি মাইনাস ভি যদি এদিকে ইনক্রিজ হয় টেম্পারেচার এদিকে ডিক্রিজ হবে। এই জিনিসটা প্রতিপাদন করে দেখানো যায়। সেই জিনিসটা হয়তো তোমাদের এখানে দেখাচ্ছি না, ভবিষ্যতে তোমরা যারা ক্যাম্পে আসবে তাদেরকে আমি এই জিনিসটা প্রতিপাদন করেই দেখাবো কি যে বিভি এর সাথে টেম্পারেচারের সম্পর্ক কি। কিন্তু এতটুকু জায়গায় রাখো যদি বিভি এদিকে ইনক্রিজ হয়, আমরা যে এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, মনে করো মাইনাস চিহ্নটা ছিল এই জন্য স্কেলটা, যদি এই মাইনাস চিহ্নটা না থাকতো তাহলে বিভি যখন ইনক্রিজ হইতো টেম্পারেচার ইনক্রিজ হইতো। কিন্তু যেহেতু আমরা হচ্ছে বিভি এর সাথে বিভি থেকেই টেম্পারেচার বের করেছি, আর বিভি এদিকে ইনক্রিজ হয়, তো রিলেশনটা হচ্ছে এরকম কিছু, যদি এটা বড় হয় তাহলে টেম্পারেচার ছোট হয়। এই জন্য এই জিনিসটা এদিকে টেম্পারেচার যায় এদিকে আর বিভি যায় এদিকে, আর লুমিনোসিটি সবসময় উপরের দিকে বেশি হয়। মনে হয় সাবিত ক্লিয়ার হয়েছে কি যে এটা কেন হচ্ছে। আর না হলে টি বিভি এর সাথে যে টি এর যে একটা রিলেশন আছে সেটা সূত্রটা আমি তোমাকে দেখাচ্ছি, সেটা সূত্র আছে একটা। বিভি এর সাথে যে সূত্রটা হচ্ছে বি মাইনাস ভি এর সাথে টেম্পারেচারের সূত্রটা হচ্ছে 0.93 কেলভিন বাই টেম্পারেচার। দেখতে পাচ্ছ বিভি যদি বাড়ে টেম্পারেচার কমবে, এটা একটা এরকম একটা রিলেশন আছে। তো এটা আরেকটা সুন্দর রিলেশনও আছে, এখন অঙ্ক করার সুবিধাতে বিভিন্ন বিভিন্ন রিলেশন নিয়ে আসা হয়। এটাকে এভাবেও লেখা যায়, এটাও একটা রিলেশন, এটাও একটা রিলেশন। তো এই রিলেশনগুলো আলাদা আলাদা, অবশ্যই তোমরা বুঝতে পারছো একটু আলাদা আলাদা আছে। এই আলাদা আলাদা কেন হয় সেই জিনিসটা অঙ্ক করার উপরে ডিপেন্ড করে। অঙ্ক করার সময় আমাদের হচ্ছে ল্যামডার মান কত নিচ্ছে সেটার উপরে নির্ভর করে। তো যারা হচ্ছে ভবিষ্যতে আমাদের অলিম্পিয়াডের ক্যাম্পে আসবা তাদেরকে এই জিনিসটা প্রতিপাদন করার একটা অঙ্ক থাকবে, হয়তো থাকতে পারে। তো এই জিনিসটা ভবিষ্যতে প্রতিপাদন করে দেখানো লাগবে, তোমাদের অলিম্পিয়াডে আসতে পারে। তো এই জিনিসটা এই জন্যেই তার মানে দেখো এই পাশে লুমিনোসিটি ইনক্রিজ হচ্ছে এল, এল এই পাশে ইনক্রিজ হচ্ছে
টেম্পারেচার এইদিকে যাচ্ছে, বিভি কালার ইন্ডেক্স এদিকে বৃদ্ধি পাচ্ছে। এটা মোটামুটি এখন পর্যন্ত আমরা এটা একটা মোটামুটি সম্পর্ক পেয়ে গেছি। আমরা এই পর্যন্ত কি কি পেয়েছি? টেম্পারেচারের সাথে বিভি এর একটা সম্পর্ক জানি, লুমিনিসিটি বের করতে পেরেছি। লুমিনিসিটি কিভাবে বের করেছিলাম? অ্যাবসলিউট ম্যাগনিটিউড থেকে বের করেছিলাম, এই রিলেশন পেয়েছি। এখন আমরা যে কোনো একটা তারা যদি আমরা জানি, মনে করো সূর্যের ক্ষেত্রে আমরা যদি জানি, তাহলে একটার মাধ্যমে সূর্যের যদি জানি, তাহলে একটা থেকে আরেকটা তারা মোটামুটি ডিটেইল পেয়ে যাচ্ছি। এখন আমরা হচ্ছে আরো ডিটেইলে যাব। প্রথমে আমরা হচ্ছে জানবো যে কোথায় কোন ধরনের তারা থাকে। তো আমরা হচ্ছে এক্স অক্ষে কি কি, ওয়াই অক্ষ কি কি, সেটা হচ্ছে আরেকবার এখানে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। কালার ইন্ডেক্স এই পাশে যাইতে পারে, টেম্পারেচার এই পাশে যাইতে পারে, স্পেকট্রাল টাইপ এই পাশে যেতে পারে, স্পেকট্রাল টাইপ, অ্যাবসলিউট ম্যাগনিটিউড এই পাশে যেতে পারে, অ্যাবসলিউট ম্যাগনিটিউড এই পাশে যেতে পারে, লুমিনিসিটি এই পাশে যেতে পারে। এই জিনিসটা থাকে এই পাশে। এক্স অক্ষে কি কি বসাতে পারো? আমরা প্রথমে দেখেছিলাম এক্স অক্ষে এই দুইটা বসিয়ে দেখেছিলাম, এখন এই দুইটা বসিয়ে দেখছি। এখন টেম্পারেচারের সাথে স্পেকট্রাল টাইপ এর সম্পর্ক আছে। তো টেম্পারেচার না বসে তুমি দেখতে পারো যে ও পি এম কে এল টি এসবও বসাতে পারো। এখন খেয়াল করো যে আমরা প্রথমে বলে দিয়েছিলাম কি যে এই রেখা বরাবর যতগুলো তারা আছে তারা কি করে? হাইড্রোজেন বার্ন করে, একটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। তো এখানে আমি বারবার করে আগাচ্ছি কি, এখানে কিছু তাপমাত্রা, এখানে কিছু তারা থাকছে, এখানে কিছু তারা থাকছে। খেয়াল করো এই দুই শ্রেণীর তারাগুলা, এই কোণাতে আর এই কোণাতে যে তারাগুলো থাকছে, সেই তারাগুলো অবশ্যই হচ্ছে মেইন ধারাতে নাই, মানে মেইন সিকোয়েন্সে নাই, মেইন সিকোয়েন্সের বাইরে আছে। এই তারাগুলো এখন খেয়াল করো, আমরা এখানে একটা এই ইকুয়েশনটাও লিখে রাখি। লুমিনিসিটি সমানুপাতিক, তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক, আর ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। ঠিক আছে? তার মানে যদি লুমিনিসিটি এদিকে বৃদ্ধি পায়, তার মানে কি উপরের দিকে হচ্ছে কি, লুমিনিসিটি যদি বৃদ্ধি পায় তাহলে উপরের দিকে তারা রেডিয়াসও বৃদ্ধি পায় না। এই ইকুয়েশন থেকে লুমিনিসিটি যদি বৃদ্ধি পায় তাহলে নিচ থেকে উপরের দিকে হচ্ছে তারা রেডিয়াসও বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে এখানে যদি কোনো তারা থাকে তাহলে দেখতে পাচ্ছ কি তাদের তাপমাত্রা কি এদিকে বেশি না? তার মানে কি তাপমাত্রা অনেক বেশি, সূর্যের চেয়ে অনেক বেশি এটা সান হয়, তাপমাত্রা অনেক বেশি। কিন্তু সূর্য যদি এখানে হয়, সূর্যের রেডিয়াসের দাগ যদি এখানে হয়, এটা রেডিয়াস দেখো সূর্যের অনেক ছোট হবে। অবশ্যই এখানকার যে কোনো তারার হচ্ছে রেডিয়াস সূর্যের চেয়ে অনেক কম হবে, কিন্তু তাপমাত্রা অনেক বেশি হবে। এমন ধরনের কি কি তারা আছে? এই তারাগুলোই হচ্ছে আমাদের নিউট্রন স্টার, হোয়াইট ড্বার্ফ। এগুলো তাপমাত্রা অনেক বেশি কিন্তু আকার অনেক ছোট। আবার এখানে তারাগুলো দেখো, দেখো এখানে যে তারাগুলো আছে, এই সব তারাগুলা, এই তারাগুলার হচ্ছে আকার অনেক বড়, তাপমাত্রা অনেক কম। এই তারাগুলোকে বলা হচ্ছে কি দানব তারা, দানব তারা বা জায়ান্ট তারা। তো এই তারাগুলো এখানে যখন আছে, দেখো তাপমাত্রার সাথে আবার একটা কালারের সম্পর্ক আছে। কালারের সম্পর্ক মানে কি, তারার তাপমাত্রা যত বেশি হবে তারাটা তত নীল হবে। তাপমাত্রা যদি বেশি হয়, তাপমাত্রা যদি বেশি হয় তারাটা হবে ব্লু, আর তারাটা যদি তাপমাত্রা কম হয় তারাটা হবে কি রেড। হ্যাঁ, তাপমাত্রা বেশি নীলের দিকে হবে, তাপমাত্রা কম আকার দেখতে লাল হবে। এটা কেন হচ্ছে? তুমি হচ্ছে প্রথমে ওয়াইনের ল বের করেছিলাম, ওয়াইনের ল থেকে আমরা বের করতে পারছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত।
তো তরঙ্গদৈর্ঘ্য যত ছোট, তারা থেকে পাওয়ার তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হবে, তারা ভিজুয়ালি দেখতে তত নীল হবে, আর তরঙ্গ তত তারাটা ভিজুয়ালি দেখতে লাল হবে। এখানে যদি কোনো তারা থাকে তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো, তারাটার কি টেম্পারেচার খুবই কম, তারা লুমিনিসিটি বেশি, রেডিয়াসও বেশি, তারাটা তার মানে জায়ান্ট কিন্তু তাপমাত্রা কম। এইসব তারাকে বলা হচ্ছে রেড জায়ান্ট স্টার। রেড জায়ান্ট স্টার এইসব তারাকে বলা হয়। তাহলে এখানে খেয়াল করো, আমরা হোয়াইট ড্রফের বা নিউট্রন স্টারের ক্ষেত্রে কি দেখেছিলাম, নিউট্রন স্টার বা হোয়াইট ড্রফ তাপমাত্রা খুবই বেশি, আকার খুবই কম। মেইন সিকোয়েন্স তারা নিচে আছে, নিচের দিকে আছে, অনেক নিচের দিকে আছে, এখানে একটা নিচের দিকে আছে। তো এই তারাগুলো ওই জন্যই সবসময় তোমরা কোনোদিন নিউট্রন স্টার বা হোয়াইট ড্রফকে কোনোদিন লালচে দেখো নাই, ছবি টবি যদি দেখে থাকো, সবসময় নিউট্রন স্টার বা হোয়াইট ড্রফ গুলো কি হয়, নীলচে বা সাদাটে হয়, নীলচে বা সাদাটে হয়। আর রেড জায়ান্ট গুলো সবসময়, তার মানে এখানে যদি কোনো তারা থাকে, এখানে কোনো তারা থাকতেই পারে এই জায়গাতে। এখানে মজার দেখো, এই তারাটা হচ্ছে মোটামুটি হচ্ছে মেইন সিকোয়েন্সের সাথে মিলে যাচ্ছে, এই সিকোয়েন্সের লাইনের মধ্যে আছে, তাপমাত্রা অনেক বেশি, আবার লুমিনিসিটিও বেশি, রেডিয়াসও বেশি। তাহলে এখানে যদি কোনো তারা থাকে এই জায়গাতে, তাহলে এই তারাগুলো কি বলবো, ব্লু জায়ান্ট স্টার। ব্লু জায়ান্ট স্টার মানে ব্লু জায়ান্ট কি, তার তাপমাত্রা অনেক বেশি, তাপমাত্রা বেশি মানে নীল হবে, নীলচে হবে। আবার হচ্ছে তার লুমিনিসিটি যদি বেশি হয় তাহলে তার রেডিয়াসও বেশি, রেডিয়াস বেশি, টেম্পারেচার তো বেশি হবে, টেম্পারেচারের দিকে বেশি বেশি। দেখছো সবকিছু মিলে যাচ্ছে। তাহলে আমরা 3 ধরনের তারা বের করতে পারলাম। এই লাইনে যতগুলো তারা আছে মেইন সিকোয়েন্স তারা, এইসব তারাগুলো হয় হচ্ছে কমলাটে থেকে নীলচের মধ্যে হয়, কমলাটে থেকে নীলচের মধ্যে, মানে কমলাটে থেকে নীলচে। এখানে হচ্ছে রেড জায়ান্ট লাল, এখানে হচ্ছে হোয়াইট ড্রপ। এখন তোমাদেরকে আমি হচ্ছে আরো কিছু জিনিসপত্র জানাই। এক্স অক্ষে ছিল কালার ইন্ডেক্স, টেম্পারেচার, স্পেকট্রাল টাইম। এখন আমরা হচ্ছে আরো যদি হচ্ছে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন অনেক মানে বড়, আর এই ক্যালকুলেশন যদি আরো সুন্দর করে দেখানো যেত খুব ভালো হতো। ক্যাম্পে যারা অলিম্পিয়াডে ক্যাম্পে আসবে তাদেরকে অবশ্যই দেখানো হবে কি যে লুমিনিসিটির সাথে তারার ভরের চতুর্ঘাতে একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, অনেক সময় চতুর্ঘাত, তো এই এখানে এটা আসলে এই জিনিসটাকে লেখা হয় এ দিয়ে। এ এর মান থাকে হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে। 1 থেকে 6 এর মধ্যে যদি থাকে তাহলে এই জিনিসটা হচ্ছে, এই ধরনের তারাগুলো হচ্ছে মেইন সিকোয়েন্স তারা। ঠিক আছে, এই এ এর মান হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে থাকে। হ্যাঁ, আর 1 থেকে 6 এর মধ্যে যদি থাকে তাহলে এটা মেইন সিকোয়েন্স তারা। 1 এর কম থাকা সম্ভব না, 1 এর কম থাকা সম্ভব না, কারণ হচ্ছে 1 এর কম যদি হয় তাহলে এই তারাটা এক্সিস্টই করবে না, 1 এর কিন্তু বড় হওয়া সম্ভব, সেক্ষেত্রে আলাদা হবে। তাহলে দেখতে পাচ্ছ যদি লুমিনিসিটির সাথে ভরের একটা সম্পর্ক বের করা যাচ্ছে, তার মানে যদি এই পাশে এল থাকে, এই পাশে তারার ভরও লেখা যেতে পারে ওয়াই অক্ষে। তার মানে আমরা যদি এখন আবার একটা গ্রাফ করি, এবার এই পাশে টেম্পারেচার রাখলাম, টেম্পারেচার এদিকে বৃদ্ধি পায়, এটা ধরলাম 1 সোলার মাস। দেখো যেহেতু লুমিনিসিটি সমানুপাতিক এম, মানে কি লুমিনিসিটি বাড়লে ভরও বাড়বে, তার মানে উপরের দিকেই ভর বৃদ্ধি পায় মাস। এটা যদি সোলার মাস 1 হয়, এটা টেম্পারেচার যদি একটা টি সোলার হয়, তাহলে আমরা বলতে পারছি এই পয়েন্টে আবার মেইন সিকোয়েন্স কিন্তু এরকমই হবে, মেইন সিকোয়েন্স কোনোদিন চেঞ্জ হবে না, মেইন সিকোয়েন্স এরকমই হবে। এখানে কিছু তারা থাকছে, এখানে কিছু তারা থাকছে, তার মানে আমরা কি করতে পারছি দেখো, এখানে তারা আমরা কি বের করেছি, এই তারাগুলো হচ্ছে নিউট্রন স্টার বা হোয়াইট ড্রফ, এই তারাগুলো হচ্ছে মেইন সিকোয়েন্স, এই তারাগুলো হচ্ছে রেড জায়ান্ট। আমরা যদি এখন বলি কি যে সূর্যের ভর হচ্ছে 1 সোলার মাস, টেম্পারেচার এত, তার মানে কি আমরা এখন বলতে পারছি কি যে এই প্লটে যে কোনো তারার ভরের সাথে টেম্পারেচার সম্পর্ক করতে পারছি।
আবার এখানে যদি হচ্ছে তুমি ভরের জায়গা টেম্পারেচার না বসিয়ে বা যে কোনো একটা এলিমেন্ট বসাও, তাহলে ভরের সাথে সেই এলিমেন্টের সম্পর্ক করতে পারছি। দেখতে পাচ্ছ, দেখো একটার সাথে আরেকটা সম্পর্ক করার কত সুবিধা হচ্ছে এখন। হ্যাঁ, আমি এখানে টি না বসিয়ে আমি এখানে বসাতে পারতাম কালার ইন্ডেক্স বসাতে পারতাম। কালার ইন্ডেক্স এদিকে বাড়তো ঠিকই, কিন্তু কালার ইন্ডেক্সের সাথে যে কোনো তারার একটা ভরের এই প্লটে প্রত্যেকটা তারার একটা ভরের সম্পর্ক আনতে পারতাম, যেহেতু আমরা সূর্যেরটা জানি। আবার স্পেকট্রাল টাইপও নিয়ে আসতে পারতাম। স্পেকট্রাল টাইপ, এটা গেল ভরের সাথে সম্পর্ক। তারপরে দেখো এক্স অক্ষে কি কি নিয়ে আসা গেল। এক্স অক্ষে নিয়ে আসা গেল হচ্ছে কালার ইন্ডেক্স, প্রথমে নিয়ে আসছিলাম। কালার ইন্ডেক্সের সাথে প্রথমে অ্যাবসলিউট ম্যাগনিটিউড নিয়ে আসছিলাম। অ্যাবসলিউট ম্যাগনিটিউডের সূত্র থেকে লুমিনিসিটির সূত্রে আসা যায়। কালার ম্যাগনিটিউডের সূত্র থেকে টেম্পারেচার নিয়ে আসা যায়। আবার লুমিনিসিটির সাথে সম্পর্ক করা যায় ভর নিয়ে আসা যায়। আবার টেম্পারেচারের সাথে সম্পর্ক করা যায় হচ্ছে স্পেকট্রাল টাইপের। এখন এই 6টা এলিমেন্টকে অদল বদল করে তুমি মোট অনেক মানে 6টা এলিমেন্ট তুমি যে কোনো দুইটা ক্রস কানেকশন করে নিয়ে আসো, এটার সাথে এটা করতে পারো, 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 এটার সাথে এটা করতে পারো। এখন পারমুটেশন করে কিন্তু বের করো, তাহলে হচ্ছে এতগুলা সম্পর্ক নিয়ে আসতে পারবা। এখনো অনেক কিছু জানা বাকি আছে, তবে হচ্ছে আমি কিছু কোশ্চেন নিয়ে নিতে চাচ্ছি প্রথমে। আচ্ছা, এই মুহূর্তে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করে নিতে পারো, আমরা হচ্ছে আরো ডিটেলে যাব। আচ্ছা, আচ্ছা, একজন একটা কোশ্চেন করেছে কি যে ম্যাগনেটিক ফিল্ড বা তার হচ্ছে হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তার টেম্পারেচারকে প্রভাব দিতে ফেলতে পারে কিনা। তো এই জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আসলে তার টেম্পারেচারের কোনো সম্পর্ক সরাসরি নাই। ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার আকারের একটা সম্পর্ক আছে, কিন্তু তার সরাসরি কোনো টেম্পারেচারের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তো আমি একটা সুন্দর সামারি গ্রাফ করতে যাচ্ছি, তো তোমরা একটু খেয়াল করো। এই সামারি গ্রাফটা তোমরা হচ্ছে তুলে রাখতে পারো। পি ভি কালার ইন্ডেক্স বি মাইনাস ভি এদিকে ইনক্রিজড হয়, টেম্পারেচার এদিকে বৃদ্ধি পায়।
লুমিনোসিটি এদিকে বৃদ্ধি পায়, লুমিনোসিটি না, শুধু লুমিনোসিটি না, লুমিনোসিটি, রেডিয়াস, মাস উপরের দিকে বৃদ্ধি পায়। কিন্তু মাসটা আরো সুন্দরভাবে বোঝানো যায়, মাসটা হচ্ছে এই কোণা বরাবর বৃদ্ধি পায়। কারণ আরেকটা মজার বিষয় দেখো, মাসটা এই কোণা বরাবর বৃদ্ধি পাচ্ছে মানে কি, সূর্য যদি এখানে থাকে, যদি এখানে নিউট্রন স্টার থাকে, নিউট্রন স্টার, এখানে জায়ান্ট স্টার, উপরের দিকে মাস বৃদ্ধি পাচ্ছে, এটা ক্লিয়ার। কিন্তু দেখো কি যে নীল তারার চেয়ে লাল তারার ভর অনেক কম, মাস যদি এদিকে বৃদ্ধি পায়। আর তাহলে দেখো নিউটন স্টারগুলা সাইজ ছোট কিন্তু ভর অনেক বেশি। তো একটা জিনিস আমরা আরো বের করতে পারছি কি, জায়ান্ট স্টারদের মধ্যে রেড জায়ান্ট স্টারের চেয়ে ব্লু জায়ান্ট স্টারের ভরও বেশি হবে। রেড জায়ান্ট স্টার কিছুই না, ফুলা ফাঁপা একটা তারা, কিন্তু ভর বেশি নাই এগুলো। এটা হচ্ছে এগুলো মানে তারার বিবর্তনে একটা নির্দিষ্ট পর্যায়ে প্রত্যেকটা মেইন সিকোয়েন্সের তারাই হচ্ছে এদিকে ড্রিফট করে, বিভিন্ন পর্যায়ে ঘুরে ঘুরে এদিকে ড্রিফট করে। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা জানলাম কি, তার মানে এইখানে কি তারা থাকবে, রেড ড্রফ তারাগুলা। আমরা এখন কোন তারা কোথায় থাকছে সেটা মোটামুটি বের করি। এই জায়গাতে থাকে হচ্ছে নিউট্রন স্টার আর হোয়াইট ড্রফ স্টার। এই লাইনে প্রত্যেকটা, এই লাইনের আশেপাশে থাকে হচ্ছে মেইন সিকোয়েন্স স্টার। এই জায়গাতে থাকে হচ্ছে রেড ডোয়ার্ফ স্টার। মানে এগুলো হচ্ছে এমনিতে লাল, তারপরে আবার ছোট। এই জায়গাতে থাকে হচ্ছে রেড জায়ান্ট স্টার। এই জায়গাতে থাকে হচ্ছে ব্লু জায়ান্ট স্টার। এটা এই জায়গাতে যদি সান থাকে, হ্যাঁ। আরো কি কি ধরনের, মানে মোটামুটি আমরা 5 ধরনের তারা জানলেই আমাদের ঠিক আছে। একটা হচ্ছে রেড মেইন সিকোয়েন্স তারা, একটা হচ্ছে ব্লু জায়ান্ট তারা, রেড জায়ান্ট তারা, নিউটন তারা, আর লাল বামন বা হচ্ছে রক্তিম বামনও বলা হয়, রেড ড্রফ স্টার, বাংলাতে না যায়। হ্যাঁ, এখন আরেকটা লাইন দেখানো যায়, এই বরাবর আসলে রেডিয়াস বৃদ্ধি পায়, এই কোনাকুনি বরাবর। কারণ দেখো আমরা নিউটন স্টার অবশ্যই এখানে বেশি, মানে খুব কম রেডিয়াসের ছিল, উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু কোনা মানে আরো সুন্দর ডেসক্রিপশন হচ্ছে কি, কোনাকুনি বরাবর হচ্ছে রেডিয়াস বৃদ্ধি পায়। দেখো তখন নিউটন তারাগুলো হচ্ছে এখানে থাকছে, সূর্যের মতো তারাগুলো হচ্ছে এখানে থাকছে। অবশ্যই নিউটন তারাগুলো ছোট, সূর্যের মতো তারাগুলো অ্যাভারেজ, আর রেড জায়ান্ট তারাগুলো দেখো হবে। তো এটা মোটামুটি একটা সামারি ডায়াগ্রাম। লুমিনোসিটি বৃদ্ধি পায় এদিকে, মাস বৃদ্ধি পায় এদিকে, আকার বা রেডিয়াস বৃদ্ধি পায় এদিকে, টেম্পারেচার বৃদ্ধি পায় এদিকে, পিভি কালার ইনডেক্স বৃদ্ধি পায় এদিকে। এখন এই কয়েকটা এলিমেন্ট যদি জানো, একটা তোমাকে যদি একটা তারা সম্পর্কে মোটামুটি ডিটেল দেওয়া থাকে, মনে করো সানের সম্পর্কে ডিটেল দেওয়া থাকে, তুমি এই ডায়াগ্রামে প্রত্যেকটা তারা সম্পর্কে একটা আইডিয়া বলে দিতে পারবা, এই তারাটার টেম্পারেচার কত হতে পারে, বা তারাটার হচ্ছে ভর কত হতে পারে, তারাটার আকার কত হতে পারে, তারাটা কি স্পেকট্রাল টাইপের হতে পারে, তারাটা কি তরঙ্গদৈর্ঘ্যে হচ্ছে বিকিরণ করছে, সবকিছু তুমি মোটামুটি হচ্ছে বলে দিতে পারবা জাস্ট এই চার ডায়াগ্রাম থেকে। জাস্ট খালি তোমাকে একটা রেফারেন্স তারা জানা লাগছে, আর আরেকটা তারা হচ্ছে একটা এলিমেন্ট জানো, আস্তে আস্তে সব এলিমেন্ট বের করা যাবে। এই চার ডায়াগ্রামের হচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সাইজের সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, এটা মেইন সিকোয়েন্স রিলেশনের মধ্যে আমরা আরো পড়তাম। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস, এই ডায়াগ্রামটা হচ্ছে সম্বন্ধে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে এখনই জিজ্ঞেস করে ফেলো, আমি হচ্ছে আরো ডিটেইলে যাবো। যেহেতু আমাদের 9টা পর্যন্ত ক্লাস, আমাদের হাতে এখনো 20 মিনিট সময় আছে, তো আমরা হচ্ছে আরো 20 মিনিটে কতদূর যাওয়া যায় দেখি। আচ্ছা, আমি স্পেকট্রাল টাইপ নিয়ে হচ্ছে একবার বলেছিলাম, তো স্পেকট্রাল টাইপটা নিয়ে আরো গভীরে যাওয়া যায়, সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। স্পেকট্রাল টাইপ, স্পেকট্রাল টাইপ, হ্যাঁ, বা বর্ণালী। তো স্পেকট্রাল টাইপ অনুযায়ী তারাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো
তারার এরকিস স্পেকট্রাল টাইপ ক্লাসিফিকেশন, এরকিস স্পেকট্রাল ক্লাসিফিকেশন অনুযায়ী তারাগুলোকে ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে। তো আই দিয়ে বলা হয় হচ্ছে সুপার জায়ান্ট স্টার, সুপার জায়ান্ট স্টারগুলোকে আই দিয়ে বোঝানো হয়। তারপরে ব্রাইট জায়ান্ট কে বা 2 দিয়ে বলা হয় হচ্ছে ব্রাইট জায়ান্ট। এর ক্লাসিফিকেশন আর কি, স্পেকট্রাল টাইপের ক্লাসিফিকেশন। নর্মাল স্টার, or normal stands for normal giant. ফি দিয়ে হচ্ছে ড্রফ, ড্রফ হচ্ছে আমাদের সান, সরি। এই পাঁচটা হচ্ছে এরকিস, স্পেকট্রাল ক্লাসিফিকেশন। এখন তোমরা যদি দেখো কি যে হচ্ছে এইটার ডায়াগ্রামে এই রোমান পাঁচটা চিহ্ন দেওয়া আছে, এই রোমান পাঁচটা চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে তোমরা বুঝে নিতে পারবে কোনটা কি ধরনের তারা। এই ক্লাসিফিকেশন অনুযায়ী অনেক এইটার ডায়াগ্রামে এই পাঁচটা রোমান চিহ্ন দেওয়া থাকে জায়গা জায়গাতে, তো এই পাঁচটা চিহ্ন দিয়ে হচ্ছে এই কয়টা তারাকে বোঝানো হয়। আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন আছে হার্ভার্ড ক্লাসিফিকেশন, যেটা সবচেয়ে ফেমাস। যেটা হার্ভার্ড ক্লাসিফিকেশন অনুযায়ী তারাগুলোকে মানে লেখা হয়েছে কি ও পি এ এফ জি কে এম। এটা হচ্ছে অনেকের কাছে অনেক ফেমাস একটা জিনিস। এটাকে হচ্ছে লেখা যেতে পারে হচ্ছে, আমি লিখি আর কি খুব ভালো ভাষায়, ওল্ড ব্যাড অ্যাস্ট্রোনমার ফরগেট, মনে রাখার আর কি নেমোনিক এটাকে বলে, জেনারেলি নন নেমোনিক্স। আরেকটা অনেক ফেমাস নেমোনিক আছে যেটা হচ্ছে অনেকেরই হচ্ছে মুখস্থ, সেটা আমি আর এখানে বলছি না, তোমরা হয়তো অনেকে জানো। তো এখন এই কয়টা জিনিস জানলে এখন আমাদের এই চার ডায়াগ্রামকে আমি বলেছিলাম স্পেকট্রাল টাইপ প্লট করা যায়। এ পাশে লুমিনোসিটি, এ পাশে স্পেকট্রাল টাইপ। তো এই পাশে স্পেকট্রাল টাইপ হলে এখান থেকে হচ্ছে টেম্পারেচার যদি এদিকে বৃদ্ধি পায় তাহলে এই পাশে থাকবে ও, তারপরে বি, ও পি এ এফ জি কে কে এম। এখন আমাদের যে সূর্য, সূর্য হচ্ছে জি টাইপ স্টার, আমাদের সূর্যকে বলা হয় জি টাইপ স্টার। সূর্যকে এই অনুযায়ী বলা হয় হচ্ছে G2 টাইপ স্টার, G2 টাইপ স্টার। তো এটাকে আরো বিস্তৃতভাবে বলা যায় টু কেন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা ক্লাসকে, যেরকম ও ক্লাসকে 0 থেকে 9 পর্যন্ত তাপমাত্রা অনুযায়ী ভাগ করা হয়েছে, এটাকে আবার প্রত্যেকটাকে 10 ভাগে ভাগ করা হয়েছে। বি ক্লাসকেও এরকম করে এরকম 0 থেকে 9 পর্যন্ত 10টা ক্লাসে ভাগ করা হয়েছে। তো G2 দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে জি ক্লাসের 2 নাম্বার স্তরের, 2 নাম্বার স্তর বলতে যে এক নাম্বার অবশ্য সবচেয়ে বেশি উজ্জ্বল, তারপরে হচ্ছে 2 নাম্বার, তারপরে এরকম করতে হচ্ছে 9 নাম্বার। তো জি ক্লাসেরও আবার 2 নাম্বার ফেজের হচ্ছে তারা হচ্ছে আমাদের সূর্য G2।
আর জি তারাগুলোর হচ্ছে টেম্পারেচার রেঞ্জ হচ্ছে এত থেকে এত এর মধ্যে, কেলভিনের মধ্যে। আর আমাদের তো সূর্য জানোই তোমরা, হচ্ছে আমাদের সূর্যেরটা মোটামুটি 5800 কেলভিন। এরকম প্রত্যেকটা স্পেকট্রাল ক্লাসের একটা টেম্পারেচার রেঞ্জ আছে। তো এইচআর ডায়াগ্রামে মাঝে মাঝে নিচে এক্স অক্ষে স্পেকট্রাল টাইপও দেওয়া হয়, পাশে লুমিনিসিটিও দেওয়া হয়। এটা এখানে যদি সান হয় G2, লুমিনিসিটি অফ সান হচ্ছে এত। আচ্ছা, তো আমরা হচ্ছে আবারও এক্স অক্ষ ওয়াই অক্ষে কি কি বসিয়েছিলাম ফেরত যাই। এক্স অক্ষে নিয়েছিলাম কালার ইন্ডেক্স, তারপরে নিয়েছিলাম অ্যাবসলিউট ম্যাগনিটিউড, টেম্পারেচার নিয়েছিলাম লুমিনিসিটি, স্পেকট্রাল টাইপ নিয়েছিলাম ভর। এখন আশা করি প্রত্যেকটা টাইপ সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে, যে কোনো টাইপ নিয়ে তোমরা হচ্ছে, এই জন্যই এত ভ্যারিয়েশন দেখা যায় হচ্ছে আমাদের এইচআর ডায়াগ্রামে। এখন তোমাদের যে জিনিসটা মনে রাখো, আমি বলতে ভুলে গেছি কি, যে সাধারণত এইচআর ডায়াগ্রাম বলা হলেও আসল জ্যোতির্বিজ্ঞানীরা যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করি, যারা হচ্ছে রিসার্চ করে, হ্যাঁ, তারা সাধারণত এটাকে হচ্ছে এইচআর ডায়াগ্রাম বলতে পছন্দ করেন না। তারা এটাকে বলতে পছন্দ করেন হচ্ছে কালার ম্যাগনিটিউড ডায়াগ্রাম। কেন বুঝতে পারছো যে আমরা যখন জ্যোতির্বিজ্ঞানীরা কাজ করে খালি জাস্ট কালার ইন্ডেক্স আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডে কাজ করে, এই জন্য এই জিনিসটাকে কালার ম্যাগনিটিউড ডায়াগ্রাম বা সিএমডি খুব বেশি প্রচলিতভাবে বলা হয়। তুমি যদি অলিম্পিয়াডের প্রশ্নে দেখো, তাহলে সাধারণত এইচআর ডায়াগ্রামকে সিএমডি বেশি বলা হবে। কারণ সিএমডি মানে এই দুটো এলিমেন্ট নিয়ে কাজ করাই জ্যোতির্বিজ্ঞানীদের, মানে যারা রিয়েল অ্যাস্ট্রোনমার, তাদের কাছে সবচেয়ে সুবিধা। এই সুবিধা কেন, সেটা হচ্ছে আরো মানে সুন্দরভাবে বোঝানো যেত যদি আমরা হচ্ছে একটা অলিম্পিয়াডের ক্লাসে থাকতাম। এটা একটা যেহেতু জেনারেল ক্লাস, ওই জন্য আমরা এখানে পুরোটা ব্যাখ্যা করছি না আরো কিভাবে কি করা যায়। আমি এখানে অনেক সংক্ষিপ্তভাবে হচ্ছে 2 ঘন্টা নিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু অলিম্পিয়াডের ক্লাস হলে সেটা অবশ্যই 2 ঘন্টাতেও হইতো না। আরো মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি প্রতিপাদন করে দেখাতে চাইতাম, তখন হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ইকুয়েশন অনুযায়ী দেখাতে হতো কিভাবে প্রত্যেকটা ডাটা নিয়ে আসে, ডাটাকে ছাঁটাই করে, তারপরে ডাটাগুলো প্লট করে কিভাবে সম্পর্ক আনে। তো আমি খুবই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। তো এবার হচ্ছে আমরা হচ্ছে আর একটা জিনিস দিয়ে শেষ করব এইচআর ডায়াগ্রামে। আমরা হচ্ছে স্টেলার ক্লাস্টার নিয়ে আলোচনা করব। এই জিনিসটা থাক, তোমরা হচ্ছে যাতে বুঝতে পারো। তো আমরা আগে স্টেলার ক্লাস্টার নিয়ে আলোচনা করব। স্টেলার ক্লাস্টার কাকে বলে? তো আকাশে হচ্ছে ক্লাস্টার হচ্ছে 2 রকমের সাধারণত বোঝানো যায়। একটা হচ্ছে ভিজুয়াল, অনেকগুলো তারা যদি একসাথে থাকে আকাশে, আমরা দেখতেছি কি যে হচ্ছে আকাশে অনেকগুলো তারা একসাথে আছে, এই জিনিসটাকে একটা ক্লাস্টার বলা যেতে পারে। কিন্তু এমনও হতে পারে কি যে তারাগুলো আসলে অনেক দূরে দূরে, কিন্তু আমাদের লাইন অফ সাইটের কারণে আমরা হয়তো সবগুলো তারাকে একটা জায়গাতে দেখতে পাচ্ছি। আর কিছু তারা হচ্ছে আসলেই অনেক কাছাকাছি থাকে, একটা গ্র্যাভিটেশনাল সিস্টেমে বাউন্ড থাকে। এইসব জিনিসগুলো হলো স্টেলার ক্লাস্টার। তো ক্লাস্টার 2 ধরনের হয় সাধারণত। গ্র্যাভিটেশনাল বাউন্ড ক্লাস্টার 2 ধরনের হয়। একটা হচ্ছে ওপেন ক্লাস্টার, এরা হচ্ছে অনিয়মিতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারাগুলা। আর একটা হচ্ছে গ্লোবুলার ক্লাস্টার, এটা ওপেন ক্লাস্টার। আর একটা হচ্ছে গ্লোবুলার ক্লাস্টার হয় এরকম, কেন্দ্রে বেশি তারা পুঞ্জীবিত থাকে আর তারপরে স্ফেরিক্যালি ছড়িয়ে থাকে। গ্লোবুলার ক্লাস্টার নাম থেকে বুঝতে হচ্ছে গ্লোবুলার ক্লাস্টার গুলো হচ্ছে জিসি, কেন্দ্রে সবচেয়ে বেশি থাকে তারা, আস্তে আস্তে যত দূরে যায় তারাগুলো হচ্ছে এইভাবে ছড়িয়ে যায়। তো গ্লোবুলার ক্লাস্টার আর ওপেন ক্লাস্টারের মধ্যে আমরা একটা সম্পর্ক এইচআর ডায়াগ্রাম থেকে বের করতে পারি। তো গ্লোবুলার ক্লাস্টারে কি হয়, সবগুলো তারাই একই সাথে জন্মগ্রহণ করে,
এবং সবগুলো তারা একই সাথে তাদের বয়স বাড়তে থাকে। তার মানে কি হবে, তাদের জন্ম অনুযায়ী যদি তারা প্রথমে তারা যদি নীল তারা থেকে শুরু করে, তাদের জীবনকালে একটা সময় তারা জীবনকাল অতিবাহিত হয় প্রত্যেকটা তারাই একসময় লাল তারায় পরিণত হবে। তার মানে কি দেখা যাবে, গ্লোবুলার স্টারের যতগুলো তারা আছে সবগুলা স্পেকট্রাল টাইপ বলো, টেম্পারেচার স্পেকট্রাল টাইপ বলো, টেম্পারেচার বলো, প্রায় সেম গ্লোবুলার ক্লাস্টারের ক্ষেত্রে। ওপেন ক্লাস্টারের ক্ষেত্রে কি দেখা যায়, এখানে তারাগুলো বেশি নীলচে এবং এই ক্লাস্টারগুলোতেই হচ্ছে নতুন তারা জন্মগ্রহণ করে। তো সবচেয়ে ফেমাস ওপেন ক্লাস্টার কি আছে, হেডিস হেডিস ওপেন ক্লাস্টার, ওসিডি সহজে হেডিস ওপেন ক্লাস্টার। এটা কোথায় আছে, টরাস কনস্টেলেশন আছে। এটা খালি চোখে দেখা যায়, তোমরা যারা দেখেছো ভালো কথা। আর একটা হচ্ছে স্টার ফর্মিং ক্লাস্টার, হচ্ছে আমাদের ক্লাস্টার না কিন্তু নেবুলা এটাকে বলে, কিন্তু হেডিস ক্লাস্টারটাকে সবচেয়ে আরেকটা স্টার ফর্মিং রিজন হচ্ছে অরিয়ন নেবুলা। এটা অনেকেই দেখেছো আশা করছি, কিন্তু এটাকে ক্লাস্টার বলছি না, এটাকে নেবুলা বলছি। ক্লাস্টার আর নেবুলার মধ্যে একটা পার্থক্য আছে। নেবুলা হচ্ছে গ্যাস ক্লাউড থেকে তৈরি হচ্ছে, আর ক্লাস্টার গুলো হচ্ছে গ্যাস ক্লাউড নাই, অনেকগুলো তারা হচ্ছে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন তারাগুলো নিয়ে হচ্ছে ক্লাস্টার তৈরি হয়েছে। মানে এখানে অনেকগুলো গ্যাস আছে, এখানে ক্লাস্টার গুলোতে সাধারণত ওপেন ক্লাস্টার সাধারণত গ্যাস নাই। সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের তারাগুলো হচ্ছে নিজেরাই ধ্বংস হয়, ওগুলা থেকেই আবার তারা তৈরি হয়। তো এখানে দেখো ওপেন ক্লাস্টারের তারাগুলো সবসময় কি হয়, তাদের বয়সগুলো একসাথে বৃদ্ধি পায় এবং তাদের তাদের মধ্যে কোনো নতুন তারা দেখতে পাওয়া যায় না, তাদের তাদের স্পেকট্রাল টাইপ গুলো সেম থাকে, প্রত্যেকটা তারার ক্ষেত্রে সেম থাকে। কিন্তু ওপেন ক্লাস্টারের ক্ষেত্রে কি হয় দেখো, ওপেন ক্লাস্টারের ক্ষেত্রে বিভিন্ন বয়সের তারা দেখতে পাওয়া যায় এবং এখানে লালচে তারাও দেখতে পাওয়া যেতে পারে, আবার নীলচে তারাও দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু কখনোই তুমি গ্লোবুলার ক্লাস্টারে নীলচে তারা দেখবে না, কারণ হচ্ছে সবগুলো তারা ফর্ম করেছিল তখন হচ্ছে সবগুলো তারা হয়তো নীলচে ছিল, কিন্তু একটা 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 পর্যায়ে সবগুলো তারার বয়স বৃদ্ধি পেয়েছে এবং সবগুলো লাল তারাতে পরিণত হয়ে গেছে। এই জন্য তুমি যতগুলো গ্লোবুলার ক্লাস্টারের ছবি দেখবা সবই হচ্ছে সব লালচে লালচে বা কমলাটে কমলাটে তারাই বেশি দেখবা। কিন্তু ওপেন ক্লাস্টারের ছবি যখন দেখবা, হেডিস ওপেন ক্লাস্টারের যদি ছবি দেখো দেখো সব নীলচে নীলচে সব তারা। নীলচে তারা মানে কি টেম্পারেচার বেশি, লালচে তারা মানে কি টেম্পারেচার কম। আবার এটা বলতে পারে গ্লোবুলার ক্লাস্টার যদি সবগুলো লালচে তারা হয়, তার মানে ওরা মেইন সিকোয়েন্সে থাকলেও রেড ডোয়ার্ফ হবে, আর মেইন সিকোয়েন্সে না থাকলে তাহলে হবে রেড জায়ান্ট তারাগুলো হবে। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে মজার জিনিস দেখতে পাচ্ছি কি, গ্লোবুলার ক্লাস্টারের তারাগুলো যদি এই চার্ট ডায়াগ্রামে গ্লোবুলার ক্লাস্টারের প্রত্যেকটা তারার যদি ডাটা প্লট করি, তাহলে আমরা দেখবো কি যে টেম্পারেচার এদিকে এদিকে ছিল, আমরা এটাও বলতে পারি কি যে লালচে এদিকে নীলচে। গ্লোবুলার ক্লাস্টারের তারাগুলো কি হয়, মোটামুটি এই রিজনে সবচেয়ে বেশি পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, ওপেন ক্লাস্টারে যেহেতু সব ধরনের তারা থাকে, তার ওপেন ক্লাস্টারের সবগুলো তারাগুলোই মেইন সিকোয়েন্স মেনে মেইন সিকোয়েন্স হিসাবে পাওয়া যায়। আর প্রত্যেক বয়সের তারা থাকে, অবশ্যই তারা দেখে প্রত্যেকটা বয়সের তারা থাকলে হচ্ছে কোনোটা লালচে হতে পারে, কোনো নীলচে হতে পারে। তো এই অনুযায়ী মেইন সিকোয়েন্সে প্রত্যেকটা তারা পড়ে। তো ওপেন ক্লাস্টারকে সবসময় বলা হয় আদর্শ মেইন সিকোয়েন্স তৈরিকারী, মানে স্কেল। হ্যাঁ, এখন আমরা ওপেন ক্লাস্টারের প্রত্যেকটা তারার ডাটা যদি প্লট করি, সবসময় তাদের মেইন সিকোয়েন্সের প্লটকে আমরা অবশ্যই মেইন সিকোয়েন্সের উপরেই পাবো, কিন্তু গ্লোবুলার ক্লাস্টারের ক্ষেত্রে সেই জিনিসটা পাবো না। এই হচ্ছে গ্লোবুলার ক্লাস্টার আর মেইন সিকোয়েন্স, মানে গ্লোবুলার ক্লাস্টার আর ওপেন ক্লাস্টারের মেইন সিকোয়েন্স তারার ক্ষেত্রে আর পার্থক্য। হ্যাঁ, এখন আমরা যেটা বললাম কি যে হ্যাঁ, একটা গ্লোবুলার ক্লাস্টারের প্রত্যেকটা ডাটা প্লট করেছি এবং দেখা গেছে তাদের একটা মেইন সিকোয়েন্স পাওয়া গেছে। তো আমাদের কাছে সবচেয়ে চোখে দেখে বের করা যায় সবচেয়ে কাছের ওপেন ক্লাস্টার কি, হেডিস ক্লাস্টার, এইচসি। হেডিস ক্লাস্টার কোথায় আছে তোমরা হচ্ছে স্টেলিয়াম গ্যাসকে বের করবা। তো এর আগে কি করছিলাম আমরা, দেখো একটা নির্দিষ্ট তারার ডেটা জেনে নিয়েছিলাম, দিয়ে অন্য তারার সম্পর্কে আইডিয়া করছিলাম। এখন আমরা যদি একটা নির্দিষ্ট ক্লাস্টারের সম্পর্কে আইডিয়া করি, ক্লাস্টারকে একটা আদর্শ ধরি, স্কেল ধরি, ক্লাস্টারের প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে আমার জানা আছে, তাহলে কি আমরা একটা ক্লাস্টারের সাহায্যে আরেকটা ক্লাস্টারের বয়স
তারপর আরেকটা ক্লাস্টার এরকম তারা আছে, সেই তারার আমরা হচ্ছে সম্পর্ক বের করতে পারবো। সাপোজ একটা ক্লাস্টার হচ্ছে আর এখানে এডি সেটটা থাক, আরেকটা ক্লাস্টারে আমি ডাটা বসালাম, ডাটাগুলো মোটামুটি এরকম হইল। এটাও একটা মেইন সিকোয়েন্স মেনে চলছে, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ড্রপ দূরত্ব আছে। এই যে এখানে একটা দূরত্ব আছে, এই দূরত্বকে আমরা হচ্ছে বলছি ডেল এম, ডেল ডিএম। এইভাবে এই ডেল ডিএম এর মান বের করে অলিম্পিয়াডে যদি যারা মানে পড়াশোনা করবা তারা এই ডেল ডিএম, এটাকে বলে ডিসটেন্স মডুলাসের পার্থক্য থেকে আমরা হচ্ছে দুইটা ক্লাস্টারে তারা ক্লাস্টারের বয়স বের করতে পারবো, দুইটা ক্লাস্টারে তারা সম্পর্কে আইডিয়া করতে পারবে। মানে একটা রেফারেন্স থেকে আর একটা রেফারেন্সকে মান বের করতে পারবো। এই জিনিসটাকে বলে যে একটা আমরা ক্লাস্টারের মেন সিকোয়েন্সের সমান লাইনটা পেয়েছি, হেডি সেটটা আমরা পেয়েছি, আর একটা ক্লাস্টারের মানে আমি বসালাম, কিন্তু দেখা যাবে কি যে এখানে একটা পার্থক্য হচ্ছে, এই লাইনটা সমাপতিত হচ্ছে না, একটু আগে নিচে হবে। এই ডিসটেন্সটা ভার্টিক্যাল ডিসটেন্স কে আমরা বলবো ডিসটেন্স মডুলাসের পার্থক্য। এই জিনিসটা থেকে আমরা হচ্ছে এই ক্লাস্টারের সাহায্যে এই ক্লাস্টারের প্রত্যেক তারার বাকি এলিমেন্টগুলো বের করতে পারি। এই জিনিসটাকে বলা হচ্ছে মেন সিকোয়েন্স ফিটিং। এই জিনিসটাকে বলা হচ্ছে মেন সিকোয়েন্স ফিটিং, মেন সিকোয়েন্স ফিটিং। তো তোমরা যারা হচ্ছে আরো ডিটেইলে জানতে চাও তারা হচ্ছে গুগল করে দেখতে পারো, আমি এখানে নামগুলো লিখে রাখছি। তো এই চার্ট ডায়াগ্রাম থেকে মোটামুটি এতগুলা তথ্য পাওয়া যায় যেটা খুব জেনারেলি ডেসক্রাইব করা যায়। এছাড়াও হচ্ছে আরো অনেক কিছু জানা যেতে পারে যেটা হচ্ছে এখানে বলে শেষ করা যাবে না। আমাদের ক্লাসটা প্রায় শেষ, আমার মোটামুটি এই চার্ট ডায়াগ্রাম নিয়ে হচ্ছে দেখানো শেষ, যা দেখানো ছিল। তো এখন তোমাদের যাদের যাদের কোশ্চেন আছে তারা হচ্ছে কোশ্চেনটা করতে পারো, আর এই ভিডিওটা হচ্ছে তোমরা এই পেজে পাবা। এছাড়াও হচ্ছে ভবিষ্যতে যদি আরো কোনো এরকম ক্লাস করা যেতে পারে আমরা করার চেষ্টা করব। আর এই ভিডিও শেষ হওয়ার মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত আমি অনলাইনে আছি। তোমাদের এই ভিডিওতে বা এই রিলেটেড টপিকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি এটার অ্যান্সার করতে পারবো। আর এছাড়াও তোমরা হচ্ছে মেন সিকোয়েন্স সম্বন্ধে হচ্ছে যদি আরো ডিটেলে জানতে চাও, আমি একটা পোস্ট অলরেডি লিখে রেখেছি আমাদের বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স BDOA এর ওয়েবসাইটে। BDOA এর ওয়েবসাইটের লিংক হচ্ছে bdoaa.org। এই ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে ফ্রন্ট পেজে হচ্ছে এইচআর ডায়াগ্রাম এক্সপ্লেন বলে একটা হচ্ছে পেজ পাবা। সেখানে হচ্ছে আমি আজকে যেগুলো বললাম সেগুলোরই মোটামুটি একটা এখানে অনেক বিস্তারিত বলার চেষ্টা করেছি, ওখানে হয়তো বিস্তারিত নাই কিন্তু অনেক কিছু দেওয়া আছে। তোমরা এখনো তোমরা যারা অনেক কিছু বুঝো নাই তোমরা হচ্ছে এইচআর ডায়াগ্রামের ওই পোস্টটা পড়ে ফেলতে পারো। বাংলাতে আমার মতে লেখা এই পর্যন্ত সবচেয়ে ডিটেল আমি ওটাতে লিখে রেখেছি। আর হচ্ছে ভবিষ্যতে যারা হচ্ছে অলিম্পিয়াডে ক্যাম্পে আসবা বা আমাদের হচ্ছে ভবিষ্যতে যদি আরো ডিটেলড এইচআর ডায়াগ্রাম নিয়ে কোনো ক্লাস নেওয়ার সুযোগ হয়, হ্যাঁ বুঝতে পারছো এই টপিকটা আমি 2 ঘন্টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তো 2 ঘন্টা নিয়ে কথা বলাও এই টপিকটা খুব একটা সুন্দরভাবে শেষ করা গেল না। এই টপিকটা এত ভাস্টলি এটা নিয়ে কাজ করা যায়, 2 ঘন্টাতেও শেষ হওয়া যাচ্ছে না। তো অলিম্পিয়াডের ক্লাসে হলে বুঝতে পারছো যে এইচআর ডায়াগ্রামকে যদি আমি এক্সপ্লেন করা শুরু করি সেটা হচ্ছে 2 ঘন্টার বেশি যাবে। তবে হচ্ছে যেহেতু ওখানে আরো অন্যান্য এলিমেন্টগুলো আমি এখানে নতুন করে বুঝিয়েছি, অলিম্পিয়াডের ক্লাসে হয়তো সেই এলিমেন্টগুলো যেরকম মাস লুমিনিসিটি ফ্লাক্স এগুলো হচ্ছে খুব ডিটেলে বোঝানো লাগবে না আমাকে তো সেখানে। তো ওখানে কম সময় লাগতে পারে, বেশি সময় লাগতে পারে, কিন্তু আমার মনে হয় বেশি সময় লাগবে, কারণ আমি এখানে অনেক কিছু ছেড়ে দিয়েছি যেটা এখনো এক্সপ্লেন করা যায়। তো তোমাদের এখন যাদের কোশ্চেন আছে তোমরা হচ্ছে কিছু কিওয়ার্ড আমি হয়তো লিখে দিয়েছি, আর সেটা হচ্ছে তোমরা চেক করতে পারো। আর এছাড়াও তোমাদের জন্য একটা নিউজ হচ্ছে, তোমরা BDOA ওয়েবসাইটে আমাদের প্রতি বছরের অলিম্পিয়াড হয়, যেটা আমাদের বাংলাদেশের হচ্ছে ন্যাশনাল অলিম্পিয়াড অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্সে। তো এই অলিম্পিয়াড থেকে প্রতি বছরই হচ্ছে আমরা ইন্টারন্যাশনালে যাচ্ছি গত 2 বছর ধরে। তো এবছরও ইনশাল্লাহ যদি করোনা ভাইরাসের এই প্যান্ডেমিকের কোনো সমস্যা না হয় তাহলে হয়তো এই বছরে আমরা পার্টিসিপেট করব, আর না হলে সামনের বছর তো আছে। তো এই বছরের ন্যাশনাল অলিম্পিয়াডটা আমাদের শেষ হয়ে গেছে, ন্যাশনাল ডিভিশনাল শেষ হয়ে গেছে, BDOA 2020 শেষ হয়ে গেছে।
তো যারা পার্টিসিপেট করতে চাও 2000 আগামী অলিম্পিয়াডগুলোতে, সেগুলো হচ্ছে 2021-এর জন্য প্রিপেয়ার হতে পারো। এবং একটুকু তোমাদের বলে রাখতে পারি যে 2021-এর জন্য যে প্রিলিমিনারি মানে আঞ্চলিক রাউন্ডগুলো হবে সেগুলো হচ্ছে ডিসেম্বর নভেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা এখনও যারা হচ্ছে অলিম্পিয়াডের প্রস্তুতি পর্যায়ে আছো তারা হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করো। এবং কোনো কোশ্চেন থাকলে হচ্ছে তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারো আমাকে সরাসরি। হ্যাঁ, আমার ইমেল আইডি আমি লিখে দিচ্ছি। আমার ইমেল আইডিতে তোমরা সরাসরি আমাকে নক করতে পারো, ফেসবুকে নক করলেও হয়। হ্যাঁ, আর এছাড়াও আমাদের এই জ্যোতির্বিদ্যা ও সৃষ্টিতত্ত্বের পেজেও তোমরা বিভিন্ন পোস্টে কমেন্ট করতে পারো। কমেন্টে যদি আমি সুযোগ পাই আমি দেখার চেষ্টা করব। আর তোমাদের এই টপিকটা নিয়ে এখন তোমাদের যেসব কোশ্চেনগুলো আছে এখনও বুঝতে পারো নাই, সেগুলো তোমরা গুগল করে দেখার চেষ্টা করো। আর গুগল করে দেখার চেষ্টা আরও তাও যদি কোনো কিছু মানে ভক থাকে মানে অ্যাম্বিগুইটি থাকে, তোমরা হচ্ছে 1 ঘন্টা মোটামুটি আমি চেক করবো কমেন্টগুলো, সেটা তোমরা দেখো। আর ভবিষ্যতে যারা আমাদের অনলাইন অলিম্পিয়াডের ক্যাম্পে আসবা তাদের জন্য শুভকামনা, এবং তাদের সাথে আশা করছি দেখা হবে এই কোভিড সিচুয়েশনটা হচ্ছে শেষ হলে। আর এছাড়া তোমরা প্রস্তুতি নিতে থাকো, ক্যাম্পে আসছো না ক্যাম্পে আসছো সেটা ব্যাপার না, প্রস্তুতি নিতে থাকো, ভবিষ্যতে আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।